প্রিয় দর্শক, এই করোনা মহামারী কালে আপনারা যে যেখানেই থাকুন না কেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ বিষয়কে সামনে রেখে। আপনারা জানেন যে এই করোনা মহামারী কাল চলছে। এই সময়ে এসে সবকিছুই স্থবির হয়ে গেছে। তেমনি স্থবির হয়ে আছে কর্মসংস্থানের বাজারও। আমরা সেই সমস্যাটি নিয়ে আজকে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চাকরিতে বয়সসীমা 32করণের যৌক্তিকতা। আমরা এই জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর রহমান। আমাদের সঙ্গে আরও আছেন মোহাম্মদ নবী নওয়াজ, সাবেক সংসদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সাজিদ সেতু, শিক্ষার্থী, চাকরি প্রজন্ম যুব প্রজন্মের সমন্বয়ক, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আমাদের মার্জিয়া মুন, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন কাজী কামরুন নাহার, যিনি একজন শিক্ষার্থী। তো আপনাদের সবাইকে আমি অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনুষ্ঠানের বিষয়টি বলেছি, তারপর আবার বলছি যে আসলে চাকরি প্রত্যাশী যারা আসলে এই সময় সবচেয়ে সংকটে আছে, তাদের সংকটের সেই কথাগুলো আজকে আমরা শুনবো। তো আমাদের সঙ্গে প্রথমে আমি এই বিষয়টা জানতে চাচ্ছি সাজিদ সেতু, যিনি এই চাকরি প্রত্যাশীর যুব প্রজন্মের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। সাজিদ সেতু, আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে ওয়েবিনারে সমবেত হয়েছি সেটি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই যে 32 বছর করার কথা আপনারা বলছেন বয়স, সর্বোচ্চ বয়স সীমা, সেটির যৌক্তিকতা কি আপনাদের কাছে? সরকার তো 30 পর্যন্ত এটার বয়স নির্ধারণ করেছে, তো সেক্ষেত্রে আপনাদের যৌক্তিকতাটা কি? সাজিদ সেতু। ধন্যবাদ। আমি জাগো নিউজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা যে চাকরিতে প্রবেশের বা আবেদনের বয়সসীমা 32 করার কথা বলতেছি, এটা গতানুগতিক কোনো ডিমান্ড নয়। বিকজ বিভিন্ন সময়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন বাংলাদেশে হয়েছে, এটা সম্পূর্ণ ভিন্ন। আপনারা সকলেই জেনে থাকবেন যে করোনা ভাইরাস যে প্রাদুর্ভাব চলমান, সকল বয়সী শিক্ষার্থীরা এখানে ক্ষতিগ্রস্ত। অনার্স মাস্টার্স থেকে শুরু করে একদম 30 পর্যন্ত যারা আছে, সকলেই তাদের চাকরিতে প্রবেশের যে বয়স সীমা এজটা, সেখান থেকে 2 বছর হারিয়ে ফেলেছে। বিভিন্ন পত্র পত্রিকায় যে তথ্য এসেছে সেখানে বলা হচ্ছে যে কোভিড শুরুর সময় বাংলাদেশে 2020-এর দিকে যারা 28 ছিলেন, তারা এই 28 বয়স সীমা কম করে যাচ্ছেন, এবং এই সংখ্যাটা কিন্তু 2 লাখের বেশি। যারা একটু পেছনে আছেন, কোভিড শুরুর সময় যাদের বয়স 27 বা 26 ছিল, তারা এখন এসে পৌঁছে গেছেন 28, 29, 29 ক্লাসে। আমরা যে ব্যাপারটা বলার চেষ্টা করতেছি যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান, সেই সংবিধান বলতেছে সকলে 30 বছর পর্যন্ত চাকরিতে আবেদনের বয়স সীমা প্রাপ্ত হবে। কিন্তু কোভিড এর এই যে লসটা, এই লসটা কিন্তু সকলের জীবন থেকে 2 বছর কেড়ে নিয়েছে। এর সাথে যদি আরেকটু বলি, মুজিব বর্ষে সরকারের একটা বিশেষ অঙ্গীকার ছিল যে অনেক বেশি পরিমাণে জব সার্কুলার পাবলিশড হবে, কারণ এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমরা প্রাপ্ত তথ্য পেয়েছি 3,95,800 সরকারি ভ্যাকান্সি এই মুহূর্তে চলমান, যার কারণে সবাই আশায় ছিল যে মুজিব বর্ষে এটা অনেক সার্কুলার পাবে। কিন্তু প্যান্ডেমিক এসে যে জিনিসটা ঘটেছে, এটা একদম মানে এক্সক্লুসিভ তথ্য। সেটা হচ্ছে সার্কুলার 100% থেকে 87% কমে 13% সার্কুলার এই মুহূর্তে হচ্ছে, হাতে গোনা কয়েকটি। আর বেকারত্বের হার সেটা 20% থেকে 35%-এ গিয়ে পৌঁছেছে। এই জন্য আমরা বলার চেষ্টা করতেছি সকল বয়সী শিক্ষার্থীদের যে ক্ষতিগ্রস্ততা, তারা দেখেন যে 2 বছর কোনো জব সার্কুলার পায় নাই, কোনো পরীক্ষা অংশ নিতে পারে নাই, এবং তাদের লাইফ থেকে কিন্তু 2 বছর হারিয়ে চলে গেছে, এবং এখন তারা কি একটা ইনভ্যালিড সময়ে চলে যাচ্ছে। অথচ আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সময়কালে অবস্থান করছি, যেখানে মানে বাংলাদেশের সর্বোচ্চ জনগোষ্ঠী তারা কর্মক্ষম জনগোষ্ঠী। এই যুব প্রজন্মের এই যে ক্ষতিগ্রস্ততা 2 লক্ষের বেশি, তাদের জন্য আমরা বলতে চাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো করোনাকালীন বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছে সেই বিভিন্ন লস রিকভার করার জন্য। তো এই যুব প্রজন্ম আমরা যারা, তারা কিন্তু কোনো আর্থিক প্রণোদনা চাচ্ছি না, চাল ডাল চাচ্ছি না, এমনকি সংবিধানে উল্লেখিত বেকার ভাতা সেটাও চাচ্ছি না।
আমরা জাস্ট চাচ্ছি একটা লেভেল প্লেইং গ্রাউন্ড, যে সবাই যে 2টা বছর হারিয়ে ফেললো সেই 2টা জি বছরকে যেন ফিরিয়ে দেওয়া হয়, ফিরিয়ে দিয়ে স্থায়ীভাবে 32 করলে অন্তত লাখ লাখ তরুণ তরুণী তারা নিজেদেরকে প্রমাণের সুযোগ পাবে। আর আরেকটা বিষয়, লাস্ট একটা লাইন আমি একটু বলতে চাই, যে বাংলাদেশের শেষ চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে 1991 সালে, যখন বাংলাদেশের আচ্ছা। মানুষের গড় আয়ু ছিল 57 বছর। এই 30 বছরে আমরা এত হুম উন্নয়নের হুম। কথা বলতেছি, এত মানে ডেভেলপমেন্টের পথে যাচ্ছি, জি সেখানে গড় আয়ু 16 বছর বৃদ্ধি পেলেও কিন্তু চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ে নাই। অথচ 2011 সালে অবসরের বয়সসীমা 2 বছর বৃদ্ধি পেয়ে 57 থেকে 59 হয়েছে। এই জন্যই মানে আমরা এই দাবিটা উত্থাপন করার চেষ্টা করতেছি, এবং বিগত মাস 3-4 ধরে আমরা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে শুরু করে সরকারের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভিন্ন সচিবালয়, সকল জায়গায় কিন্তু আমরা স্মারকলিপি দিচ্ছি। আমরা মানববন্ধন করেছি গত জি জুন মাসের 11 তারিখ, 1200 জন মতো আপনাদের মানে জাগো নিউজে এটা টেলিকাস্টেড হয়েছে। আমরা জনসমাবেশ করেছি, সেখানে পুলিশের লাঠিচার্জের শিকারও হয়েছি। আমরা রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে এই বিষয়টা পৌঁছানোর চেষ্টা করতেছি যে দয়া করে এই যে হিউজ একটা পপুলেশন, তাদের ক্ষতিগ্রস্তটাকে প্লিজ আমলে নিন। কারণ আমরা মনে করি না যে গভর্নমেন্ট যদি এই যে মানে হারিয়ে দেওয়া যে সময়টা, এটা যদি ফেরত দেয় তাহলে গভর্নমেন্টের বড় কোনো ক্ষতি হয়ে যাবে, অর্থনৈতিক বা অন্য কোনো কিছু। ধন্যবাদ। জি 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 জি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা ফিরবো। আসলে আপনি বলছিলেন যে 2টি বছর হারিয়ে গেছে, কিন্তু আমরা এখনো কিন্তু নিশ্চিত নই যে আমরা কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। কারণ আমরা এই যখন কথা বলছি এই সময় এসে প্রতিদিন মৃত্যুর হার আপনার 200-র উপরে এবং শনাক্ত প্রায় 14-15 হাজারের মতো। তো এই অবস্থা কিন্তু খুবই খারাপ এবং আমরা আসলে জানি না যে আমরা কবে স্বাভাবিক জীবনে ফিরবো। সে কারণেই এখনো 2 বছর আমরা এটাকে কি বলবো যে ঠিক বলতে পারছি না আরো কতদিন আমাদের জন্য স্বাভাবিক জীবনের জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, আমি যুব প্রজন্মের চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের সদস্য মার্জিয়া মুন, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ওয়েবিনারটা করছি, সেখানে আপনার আপনার বক্তব্যটি একটু তুলে ধরুন। ধন্যবাদ ভাইয়া আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যেটা হচ্ছে সেতু ভাইয়া যেটা বললেন, আমাদের 1.5 বছর যাবত আমরা কোনো চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। প্লাস হচ্ছে আমাদের যে পরিমাণ সার্কুলার হওয়ার কথা ছিল সেরকম কিন্তু সার্কুলারও পাচ্ছি না। গত বছর এপ্রিল থেকে এবছর এপ্রিল পর্যন্ত দেখা গিয়েছে 87% কম সার্কুলার হয়েছে। আমরা গত বছর 2019 সালের আমাদের 41তম বিসিএস পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা আমরা 2021-এ দিলাম। আমাদের এই 1 বছরে এই একটা বিসিএস ছাড়া তেমন কোনো এক্সাম আমাদের হয়নি। তো জি হচ্ছে এটা তো এখন দেখা গেলে যে আমরা এরকম শিক্ষার্থী যারা আমরা যারা চাকরি প্রত্যাশী, তাদের জন্য তো টাইমটা ওয়েস্ট হচ্ছেই। পাশাপাশি যারা হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, তাদেরও কিন্তু এখন পরীক্ষায় বসার কথা। তারা কিন্তু হুম এখন পর্যন্ত কোনো চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। শুধু যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা কিন্তু না। তো হচ্ছে এখন আমরা একে তো হচ্ছে আমরা চাকরিতে পরীক্ষা দিতে পারছি না, আবার হচ্ছে আমরা সার্কুলারও পাচ্ছি না। আমাদের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে সেরকম কোনো যে স্পেসিফিক ব্যবস্থা যে হচ্ছে না আমাদের নিয়ে ভাববে, এরকম কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো নিউজ কিন্তু সেরকম পাইনি। আমরা এমন হতাশার ভিতর দিয়ে আমাদের সময় কাটাতে হচ্ছে। আপনি যেটা বললেন যে 2 বছর যে করোনা শেষ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো এখন কথা হচ্ছে, তো তাহলে এটা তো সরকারের ভাবা উচিত যে 2 বছর তো আমাদের শিক্ষার্থীদের নষ্ট হয়েছে, তাহলে বাকি কত কত আমাদের জন্য তাহলে কি করা উচিত সরকারের? এখন পর্যন্ত সেরকম কিন্তু কোনো কিছু আমরা নিউজ পাইনি। তারপর আমাদের জনপ্রশাসন মন্ত্রী আমাদের জন্য একটা ব্যাকডেট সিস্টেমের ব্যবস্থা করেছেন। যেটা হচ্ছে আপনার বলতে গেলে এটা একটা আমাদের জন্য প্রহসনমূলক ব্যবস্থা। আমরা 2 বছরের মতো ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু উনি আমাদের জন্য 5 থেকে 6 মাস ব্যাকডেটের ব্যবস্থা করেছেন। এটা কি আদৌ আমাদের ক্ষতিপূরণ হয়? এটা কি কখনো সম্ভব? এবং ব্যাকডেট তো তাদের সেটাও জন্য বোধহয় যে শর্ত সাপেক্ষে যে এই সময়ের মধ্যে হ্যাঁ যাদের আবেদন করার কথা ছিল হ্যাঁ হ্যাঁ এটাই এরকম আমি বোধহয় বলছি। আছে। যাদের জি বয়স হচ্ছে 30 ক্রস করে গিয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, হুম যাদের বয়স 30 ক্রস করে গেছে তাদের জন্য শুধু হচ্ছে ব্যাকডেট সিস্টেমটা। তো আমাদের যারা হচ্ছে 26+, 27+, 8+, প্রত্যেকে তো 2 বছর বেড়ে গিয়ে কেউ 28, কারো 29 হয়েছে। তো তাদের জন্য কি ব্যবস্থা তাহলে?
তা আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমরা তো এরকম না যে যারা 30-এর কাছাকাছি শুধু তারাই দিচ্ছি পরীক্ষা, তাই না? আমাদের জি জন্য তো তাহলে ব্যাকডেট সিস্টেমটা তো সবার জন্য হলো না। আমরা সবাই তো এটা দ্বারা উপকৃত হচ্ছি না। আমরা বারবার করে এটা বোঝাতে চাচ্ছি যে ব্যাকডেট কোনো সলিউশন না। আমরা চাচ্ছি যদি সরকারি চাকরির বয়স 32 করে দেয়া হয় তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মানে প্রত্যেকটা শিক্ষার্থীর কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে। এখন পর্যন্ত এটা শিওর না যে 2 বছরে করোনা চলে যাবে, বাট এখন পর্যন্ত যতটুকু জি সময় আমাদের ওয়েস্ট হয়েছে সেটা অ্যাডজাস্ট হলেও আমরা বুঝতে পারি যে না, আমাদের 2টা বছর এখনো আছে, আমরা এখনো অ্যাপ্লাই করতে পারবো। আমরা কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের কিন্তু 30 বছর, কিন্তু আমরা কিন্তু 28+এই কিন্তু আমরা 30-এর গন্ডি পার হচ্ছি। এটা কিন্তু একটু ভেবে দেখার ব্যাপার। আমাদের কিন্তু জি মানে আমরা কিন্তু 30 হয়ে যে চাকরিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছি না তা না, আমরা 28+এ কিন্তু সেই সুযোগটা হারাচ্ছি। এবং যারা এখনো চাকরিতে অংশগ্রহণ করতে পারছে না, যারা এখনো এমন স্টুডেন্ট আছে যারা একটা পরীক্ষার ফর্মও তুলতে পারে নাই, তারাও মনে হচ্ছে না যে হচ্ছে আপনার 2 বছর তাদেরও নষ্ট হয়ে গেছে, সময়টা তাদেরও লস হয়েছে। তারপর আপনি আমাদের দেখেন এরকম আবার হচ্ছে যখন এক্সামটা দেয়, এক্সাম শিডিউল থাকে তখন একই টাইমে আমাদের 2-3টা পরীক্ষা দিয়ে দেয়, 2-3টা পরীক্ষা একই সময় থাকে। তা আমরা কিন্তু এক একটা সার্কুলার অ্যাপ্লাই করতে আমাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা যায়, আমরা কিন্তু সবগুলোতে অ্যাপ্লাই হুম করতে পারি না, সবগুলো পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে পারি না, আমাদের অ্যাপ্লাই করা থাকলেও আমরা অংশগ্রহণ করতে পারছি না। তো এই সব বিবেচনায় তো আমাদের সবার কাছে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমরা এটাই বলতে চাই যে সরকারি চাকরির বয়স 32 না হলে কোনোভাবেই আমাদের জন্য ক্ষতিপূরণ সম্ভব নয়। এবং এটা ব্যাকডেট শুধু একটা সেক্টর স্টুডেন্টের জন্য, তাদের ক্ষতিপূরণের জন্য। যদি আমরা সমগ্র শিক্ষার্থীর কথা চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের চাকরির বয়স 32 করে দেওয়া উচিত। ধন্যবাদ। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে মার্জিয়া মুন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, তিনি আছেন নবীন নেওয়াজ, সাবেক সংসদ সদস্য। আমরা আপনাদের কাছে আসব, তবে আজকে যে উদ্দেশ্য নিয়ে আলোচনাটি করছি সেখানে সেই সেই চাকরি প্রত্যাশীদের কথা আগে একটু শুনে নেই। তো আমাদের এ পর্যায়ে কথা বলবেন কাজী কামরুন নাহার, যিনি চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের একজন সদস্য। কাজী কামরুন নাহার, আপনি যদি আপনার বক্তব্যটি তুলে ধরেন। স্যার, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাকডেট নিয়ে যে কথাটা বলা হয় সেই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি স্যার। জি আমার বয়স 30 ঊর্ধ্ব, আমি কিন্তু ব্যাকডেট পাবো, ব্যাকডেট অথবা বয়স সমন্বয়ের যে বিষয়টা সেটা আমি হুম পাচ্ছি। হুম এখন বিষয় হচ্ছে আমি 5 মাস অথবা 6 মাস পাবো। সেক্ষেত্রে আমি অল্প কয়েকটা সার্কুলার পেতে পারি, মানে ব্যাকডেট বা বয়স সমন্বয়ের ক্ষেত্রে হুম হয় কি 5 মাস অথবা সর্বোচ্চ 1 বছর বা 6 মাস, মানে কোনো নির্দিষ্ট টাইম না, এই সময়টা সমন্বয় করা হয়। সেই সমন্বয়কৃত সময়ে আমি অ্যাপ্লাই করতে পারবো না, অথবা সর্বোচ্চ একটা বিসিএস পাবো। এখন আমাকে যদি 2টা বছর দেয়া হয়, অথবা যেটা বলা হয়েছে যে করোনাকালীন সময়টা কোনো স্থিতিশীল না, এটা হচ্ছে অস্থিতিশীল, বা এই প্যান্ডামিক সিচুয়েশনটা থাকতে পারে অনেক অনেক বছর থাকতে পারে, বা 1 বছর 2 বছর। সেক্ষেত্রে আমাদের বয়স 32 থেকে 33, 34 অথবা 35 করা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের সরকার যদি বয়স করোনা প্যান্ডামিক বিষয়টা বিবেচনায় রেখে বয়সটা যদি 32, 33 অথবা 34, 35 করে দেয়, তাহলে হচ্ছে আমাদের বিষয়টা এমন হয়ে দাঁড়াবে যে কারো বাসায় ডাল ভাত খেতে গিয়ে আমি হচ্ছে মাছ মাংস দিয়ে খেয়ে আসলাম, এরকম। মানে হচ্ছে আমরা ওভার পেয়ে গেলাম, এরকম। কিন্তু জি আমরা আমাদের লজিক্যাল দাবিটা পেশ করতেছি যেন সরকার আমাদেরকে আমাদের 32টা পূরণ করে। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি নিজেও ব্যাকডেট পাচ্ছি, তাও আমি কিন্তু ব্যাকডেট সাপোর্ট করতেছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি নিজে বেকার থেকে আমার লাইফ থেকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমি চাকরি পাচ্ছি না, সেটা যতটা না কষ্টের, যতটা না হতাশার, তার থেকে বড় বিষয় হচ্ছে করোনাকালীন সময়ে কিন্তু আমি সার্কুলার পাচ্ছি না। সার্কুলার থেকে বড় সার্কুলার পাচ্ছি না, যে অল্প করে সার্কুলার 87% সার্কুলার পাই নাই, আর 13% সার্কুলার আমরা করোনাকালীন সময় পেয়েছি। এখন এই 13% সার্কুলার যতটা হয়েছে ততটা কিন্তু পরীক্ষা হয় নাই। পরীক্ষা হলো বিভিন্ন কারণে আমাদের উদ্বাস্ত ছাত্র সমাজ, আমরা যারা বেকার আছি, আমরা হল ছাড়া, আমরা ঘর ছাড়া, আমরা ঘরে থাকতে পারতেছি না, আমরা যে যার মতো গ্রামে গ্রামে আছি। তো পরীক্ষা পরীক্ষা হলেও কি, পরীক্ষা অনুষ্ঠিত হলেও কি আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা পরীক্ষা দিতে পারতেছি না। তারপর আবার একটা বিষয় যে আমাদের সম্মানিত পিএসসি চেয়ারম্যান স্যার সৌরভ স্যার
উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমাদের 41তম বিসিএসটা হলো, আমরা অ্যাটেন্ড করলাম, কিন্তু আমাদের সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল। সেক্ষেত্রে আমরা আমরা উদ্বাস্তুর মতো বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ভাবে পড়াশোনা করতে পারি কি কি পারি নাই, কোনো রকমের পরীক্ষা অ্যাটেন্ড করছি। এখন হচ্ছে আমরা যে এইভাবে চাকরি হচ্ছে না সেটা একটা হতাশা, পরীক্ষা দিতেও পারতেছি না সেটা একটা হতাশা, পরীক্ষা দিয়েও আমরা টিকতেছি না, মানে হচ্ছে আমাদের উদ্বাস্ত মতো পড়াশোনা করে আমরা পরীক্ষা টিকতেছি না, এটা হচ্ছে চরম হতাশা। তার থেকেও এক্সট্রিম লেভেলের যে বিষয়টা আমাদের কাছে দাঁড়াইছে সেটা হচ্ছে শেষ সময়ে এসে 2 বছর পরে এসে দেখি আমার বয়স শেষ, আমার 30 বছর আমার পার হয়ে গেছে, এখন আমি কি করব? এই পর্যায়ে এসে শুধু আমি না, লাখো লাখো বেকার কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট নিতে চাচ্ছে। আপনারা জানেন স্যার, আপনারা দেখছেন যে অনেক অনেক একজন ছাত্র সুইসাইড নোট লিখে সে সুইসাইড করছে। আমাদের ঢাকা ভার্সিটির একজন একটা স্টুডেন্ট হাফিজ, সেও কিন্তু এই বেকারজনিত সমস্যা থেকেই সুইসাইড করছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের যুব প্রজন্মের যথেষ্ট পরিমাণ ভরসা আছে, যেখানে আমাদের 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে বসবাস করে, সেখানে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের তো প্রত্যাশা থাকবেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, কিন্তু ওনার উপর ভরসা আছে, উনি মানবিক এবং ওনার যে নীতি, সরকারের যে নীতি নির্ধারক, ওনাদের উপরও আমাদের ভরসা আছে যে ওনারা আমাদের এই বেকার সমস্যা অথবা বেকার সমাজের যুব প্রজন্ম নিয়ে ভাববেন এবং ওনারা একটা রেসপন্স করবেন এবং ওনারা কি করবেন, আমাদের একটা ইতিবাচক একটা রেজাল্ট দিবেন, একটা ডিসিশনে যাবেন, সেটা আমরাও জানি বা আমরা আশা করি, আমরা এই বিষয়ে আমরা খুবই পজিটিভ। কিন্তু কথা হচ্ছে জাতীয় সংসদে কিন্তু আপনারা জানেন যে গত জুন মাসের 29 তারিখে আমাদের জিএম কাদের স্যার এই বিষয়টা উঠাইছে। এছাড়াও আরো কয়েকজন সংসদ সদস্য এই আমাদের বয়স 32 করার বিষয়টা উঠানো হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী মৌনও ছিলেন। উনি আমাদের কোনো মেসেজ দেয় নাই। কিন্তু আমরা যারা বয়স হারাইছি কিংবা পরীক্ষা দিতে পারতেছি না কিংবা আমরা অনেক হতাশায় আছি, অর্থাৎ আমরা মানে যারা সুইসাইড করে মারা গেছে তারা তো বেঁচে গেছে, তারা তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমরা বেকাররা যারা বেঁচে আছি তারা তো স্যার বেঁচে থেকেও মৃত। আমরা তো কারোর কাছে বলতেও পারি না আমাদের কষ্ট, আমরা নিজেরাও সহ্য করতে পারি না। এখন এই অবস্থায় যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটা মেসেজ অন্তত পক্ষে দিত যে ঠিক আছে তোমাদের বয়স বাড়ানো হবে, এটা নিয়ে আমরা ভাবতেছি, এরকম ধরনের একটা মেসেজ দিলে আমরা হয় কি আমরা মাথাটা ঠান্ডা করে হতাশা বাদ দিয়ে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি, যে আমরা ঠিক আছে আমরা পড়াশোনা করি, কিন্তু এটা আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছে না। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সময় পেলে নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো। আমরা শুনছিলাম কাজী কামরুন নাহারের বক্তব্য, অনেক আবেগঘন বক্তব্য, সুকান্তের ভাষায় যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আসলে একজন শিক্ষার্থী, তিনি মা বাবা তাকিয়ে থাকেন তার দিকে যে তার গ্রাজুয়েশন শেষে তিনি চাকরিতে যোগদান করবেন এবং পরিবারের হাল ধরবেন। এটা কিন্তু বাংলাদেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবার বলি বা উচ্চবিত্ত যাই বলি না কেন, সবারই কিন্তু এটি প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে। সেই জায়গাতে সে যখন হোঁচট খায় কোনো শিক্ষার্থী, তার জন্য খুবই বেদনাদায়ক এটি, সেটি বলার অপেক্ষা রাখে না। আমাদের সঙ্গে একজন সংসদ সদস্য সাবেক তিনি আছেন, তিনি জনপ্রতিনিধি, তিনি আশা করি এই মনোভাবগুলো বুঝতে পারবেন। আমরা এখন তার কাছে যাচ্ছি। সর্বশেষে আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান শিক্ষাবিদ, তার কাছে বক্তব্য শুনবো। মোহাম্মদ নবী নেওয়াজ, যিনি প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনি চাকরির প্রত্যাশীদের কথা আপনি শুনলেন, তাদের বেদনার কথা শুনলেন, তাদের হাহাকার শুনলেন, তাদের কান্নার রোল আপনি শুনলেন। তো এই বিষয়ে আপনার বক্তব্য আমরা একটু জানতে চাচ্ছি, কারণ আপনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার এবং সরকারের একটি মানে কি বলবো যে সরকার দলীয় মানে সহযোগী দলের একটি বড় পদে আপনি আছেন, নীতি নির্ধারণী জায়গাতেও আছেন। এই যে চাকরি প্রত্যাশীদের যে কথাগুলো, সেগুলো যেন নীতি নির্ধারকদের কানে গিয়ে পৌঁছে, সেই ব্যাপারেও আপনার কি করণীয় আছে বা কি করবেন সেটাও আমরা একটু শুনতে চাচ্ছি একই সঙ্গে। মোহাম্মদ নবী নেওয়াজ। ধন্যবাদ আপনাকে। আজকে জাগো নিউজের মাধ্যমে আমাদের সকলকে সম্পৃক্ত করার জন্য, বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর সিদ্দিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমাদের মধ্যে সাজিদ সিধু আছেন, মার্জিয়া মুন আছেন, যারা আসলে
এই চাকরি প্রত্যাশী যারা, কাজী কামরুন নাহার সহ আজকে যারা হয়তো দেখবেন, দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। স্বাভাবিকভাবে আমরা একটা বিষয় জানি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা 91 সালের কথাই বলবো, 1991 সালে চাকরির বয়স 27 থেকে আমাদের 30 হয়েছে। তার পরবর্তী পর্যায়ে আমরা মাঝে মধ্যে শুনেছি যে চাকরির বয়সের ব্যাপারটি বাড়ানো হবে। সেই প্রেক্ষাপটে মাঝে দিয়ে আমাকে সাজিদ যোগাযোগ করেছিল, বেশ কয়েকটা চ্যানেলেই কিন্তু আমি মতামত দিতে পেরেছি। প্রথম মতামত দেওয়ার পরে আমার নিজের কাছে একটু খারাপ লেগেছিল বিষয়টি, যে আমাদের দেশের সন্তান এরা। বাংলাদেশে আমরা তো একসময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যখন সেশন জট ছিল, আমরা যখন লেখাপড়া করে শেষ করলাম তখন আমাদের একেবারে বয়স শেষের দিকে আমাদের একটা উদ্বিগ্নতা ছিল। ঠিক যেমনি ভাবে আমাদের মধ্যে উদ্বিগ্নতা ছিল, ঠিক তেমনি ভাবেই আমি নিজে ভাবলাম যে আমাদের তো তখনকার সময় এটা ছিল, কিন্তু বাংলাদেশের আমরা মনে করি সেই উদ্বিগ্নতা থেকে বেরিয়ে সেশন জটের জায়গাটি কিন্তু অনেকটা লাঘব হয়েছে বাংলাদেশে। তারপরে এসে যখন এই 32 বছর বয়সের বিষয়টি এসেছে, তখন স্বাভাবিকভাবে আমি ওই দিন সাজিদ সহ সবার মতামত পাওয়ার পরে আমার নিজের কাছে খারাপ লেগেছে বলেই আমি পরের দিন চেষ্টা করেছিলাম মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ওনার সাথে কথা বলার জন্য। আমি কথা বলেছিলাম, ওনার সাথে কথা বলেছি। কথা বলার পরে সাজিদ সহ সবাই মিলে একটা দরখাস্ত দিয়েছিল। সেই দরখাস্ত দেখার পরে এটা সংশোধন করে আমি বললাম যে এখানে এই জায়গাতে সংশোধন করে তোমরা যদি দাও তাহলে আমি এটা মন্ত্রী মহোদয়ের কাছে পাঠাবো, দেখে উনি কি ধরনের উত্তর দেন। তারপরে আমি এটা পাঠিয়েছিলাম, ওনার সাথে কথা হলো। তো উনি কথা প্রসঙ্গে যেটি বলেছেন, যেহেতু সরকারের পক্ষ থেকে একটা নীতি নির্ধারণের বিষয়, সিদ্ধান্তের বিষয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে 30 বছর যেটি চলছে সে পর্যন্ত আছে, কিন্তু 32 বছর বয়সের ক্ষেত্রটিকে নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে। এখানে শুধু মন্ত্রী মহোদয় যে চেষ্টা করবেন বা মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত দিবেন এটি কিন্তু কাজ না। মাননীয় প্রধানমন্ত্রী যদিও মহান সংসদে যেটি আমাদের একজন বলেছে যে সংসদে অন্যান্য সংসদ সদস্যবৃন্দ কথাটি তুলেছে যে ছাত্রদের বয়সের শেষের দিকে এসে 30 বছরের জায়গায় 32 বছর যদি চাকরি বয়স করা হয় তাহলে এরা নিজেদের আত্মতৃপ্তিটা পাবে। তো আমি কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে ওই দিন কথা বলার পরে আবার পুনরায় মাঝখানে একদিন কথা হয়েছে যে আমার লেখাটি আমি পাঠিয়েছি আপনার কাছে, এরা একটা দরখাস্ত করেছে যেখানে সাজিদরা অবশ্য বলেছে যে ব্যাকডেট দিয়ে যেটি করার বিষয় এটি মন্ত্রী মহোদয়কে পুনরাবৃত্তি করে তারা লিখেছে কথাটি। তো মন্ত্রী মহোদয় ব্যাপারটি পড়েছেন এবং আমাকে যেটি বললেন যে আমরা বাংলাদেশে কিন্তু স্বাভাবিকভাবে আমরা সরকারি চাকরির দিকে বেশি ঝুঁকে পড়ি, এই বিষয়টি আছে আমাদের দেশে। আমরাও যেমন অতীতে ছিলাম, বর্তমানেও কিন্তু সেই বিষয়টি আছে যে সরকারি একটি চাকরি যদি হয় তাহলে একটা মানুষ নিশ্চিত একটা জায়গায় পৌঁছে যাবে, এরকম একটি বিষয় যেমন যারা লেখাপড়া শেষ করে তাদের মধ্যে আছে, ঠিক পরিবারের সদস্যরাও কিন্তু আত্মীয় স্বজন গার্জিয়ানরা সবাই ভাবে সরকারি চাকরি মানে নিশ্চিত একটি চাকরি। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে, উন্নত দেশ, সেই দেশগুলোতে কিন্তু সরকারি চাকরির উপর নির্ভর করে না। উনি যেটি বলতে চেয়েছেন যে সেসব দেশে স্বয়ং আমেরিকাতেও কিন্তু 50 বছর বয়স পর্যন্ত চাকরির বয়স বেঁধে দেওয়া আছে। কারণটি হচ্ছে এই যে সরকারি চাকরিতে যেহেতু অনেকেই করতে আসে না, সেই কারণে তাদের এইভাবে বয়স দেওয়া আছে। তো সেই জন্যই আমি যেটি ওনাকে বোঝাতে চেষ্টা করার পরে উনি আরেকটি কথা বলেছেন যে আমাদের দেশে কিন্তু আরেকটি বিষয় আছে, যারা মাস্টার ডিগ্রি করার পরে যেমন বিসিএস দিচ্ছে, পাশাপাশি কিন্তু অনেকেই অ্যাপিয়ার্ড মানে পরীক্ষা দেওয়ার পরে ফলাফল পাওয়ার আগেই কিন্তু সে অ্যাটেন্ড করতে পারে, বিসিএস এ বলেন সরকারি চাকরিতে বলেন সে করতে পারে। তাহলে এখানে অনেকে 23 থেকে 24 বছর বিসিএস ছাড়া আর কোনোটাতে অ্যাপ্লাই করা যায় না অ্যাপিয়ার্ড দিয়ে। যাক হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। যাক আমার মনে আছে কথাটি, এই জন্য আমি বললাম যে উনি বলেছিলেন যে এখানে অ্যাপিয়ার্ড দিয়ে অনেকে দরখাস্ত করতে পারে বিধায় সেখানে দেখা গেল একটা ছেলে বা একটা মেয়ে যদি 24 বছর বয়সে সে বিসিএস অ্যাটেন্ড করে তার মেধা মননের কারণে তার যোগ্যতার কারণে সে যদি বিসিএস পেয়ে যায় বা চাকরি পেয়ে যায়, তাহলে একটা ছেলে 24 বছর বয়সে বা মেয়ে 24 বছর বয়সে বিসিএস পাওয়ার একটা জায়গায় চলে গেলে ওদিকে 30 বছর বয়সের একজন, তার মানে মাঝখানে যে 6 বছরের গ্যাপ, এই 6 বছরের একটা বয়সের পার্থক্য থাকে।
ওই পার্থক্যের জায়গাটিতেও কিন্তু অনেক সময় চাকরি করতে গেলে তাল মিলাতে পারে না, কারণ সাজিদের 1 বছরের সিনিয়র যিনি, যেটা আমরা লেখাপড়া জীবনে দেখেছি, আমাদের 1 বছর সিনিয়র যিনি, ওনাকে কিন্তু আমরা রেসপেক্ট করে কথা বলি, সম্মান করে কথা বলি, কিন্তু চাকরির ক্ষেত্রে যখন বয়সের বিষয়টি এরকম হয় অনেক সময় একটু বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমন এখানে অনেক সময় পোস্টিংয়ের ক্ষেত্রে, অনেক সময় বদলির ক্ষেত্রে এরকম বিষয়টা আসে, এটা মন্ত্রী মহোদয় বললেন। সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে একটু দেরি করতেছি। আর এই প্যান্ডামিকের সময় স্বাভাবিকভাবে আমাদের দেশে একে তো বেকারত্ব আছেই, পাশাপাশি বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো সেটার কারণে উনি বললেন, উনি সম্পূর্ণ কথা ওইভাবে যদিও আমাকে বলতে পারেননি। আমি সাজিদকে মাঝে আমি একটু মাননীয় সাবেক সংসদ সদস্য, আমি একটু যুক্ত, মানে আপনার সাথে একটু ইন্টারাপ্ট করি, সরি। সেটা হচ্ছে যে যৌক্তিকতাটা উনি দেখালেন, যে দেখা যায় যে সিনিয়র একজন লোক বা সে চাকরি প্রত্যাশী, তিনি পরে বিসিএস দিয়ে মানে যোগদান করলেন, তার আগেই তার জুনিয়র ভাইটির বা বোনটির বিসিএস হয়ে গেছে, সেক্ষেত্রে একটি মানে সিনিয়র জুনিয়রের একটি কনফ্লিক্ট তৈরি হয়। কিন্তু আমরা তো দেখি যে সরকারি চাকরিতে আপনি দেখেন যে প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় যে জুনিয়রকে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে, তার আন্ডারে আবার মানে সিনিয়র কাজ করতেছেন। উনি যে কথাটি আমাকে বলতে চেয়েছেন, আমি যেহেতু কোনো সিদ্ধান্ত জানেন না, উনি বলেছেন যে আমাদের যেহেতু এদের বয়সের ব্যাপারটি নিয়ে যখন আমরা একাধিকবার বসেছি, তখন কিন্তু এই আলোচনাগুলো চলে আসছে। সেই আলোচনাটা কিন্তু মন্ত্রী মহোদয় নিজে কিন্তু কোনো সিদ্ধান্ত দেওয়ার বিষয় ছিল না। এটা স্বাভাবিকভাবে ওনার মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের সচিব থাকেন, অতিরিক্ত সচিব থাকেন, আবার এইসব বিষয়ে এই এডুকেশনের বিষয় থেকে শুরু করে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্য অনেক বিশেষজ্ঞ, যেমন পিএসসির কথা বলবো, পিএসসির চেয়ারম্যান সাহেব সহ ওনার যদি একাধিক সদস্য থাকেন, স্বাভাবিকভাবে এই কথাগুলো চলে আসে। আজকে আমি যদিও আপনার চ্যানেলে কথাটা বলছি, মন্ত্রী মহোদয় কথাটা আমাকে ব্যাখ্যাতে বোঝানোর জন্য কথাটা বলেছেন, উনি যে ওনার সিদ্ধান্তের কথা বলেছেন তা নয়। আমি যেটা মনে করি উনি ওনার মতামতগুলো যে এসছে সেটা বলেছেন। তার মানে সর্বশেষ পর্যায়ে যে কথাটি আপনি বললেন, এই কথাটাও কিন্তু আসতে পারে একটা পর্যায়ে এসে, যেটি আমার সাজিদ হয়তো দেখা গেল কথাটা লিখে রাখতে পারে, যে আমি যেটি সাজিদকে বলেছি যে ঠিক আছে, প্রয়োজন হলে যদি মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করার প্রয়োজন হয় তাও করব, কিন্তু আপনারা সবাই জানেন কোভিড-19 এর এই সময় যে লকডাউনের যে অবস্থাটি চলছে, আজ রাত 12টার পরে থেকে হয়তো কিছুটা শিথিল হবে, কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা কিন্তু ইচ্ছা করলে পারতেছি না। আমি যদি সাজিদকে বলি যে সাজিদ আপনি ঠিক আছে আরো 2-3 জন নিয়ে চলেন, মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করব, কিন্তু এই যে কথাটা বলবো এই বলার সুযোগটা নাই। 1, 2 হলো স্বাভাবিকভাবে মন্ত্রণালয় কিন্তু সিদ্ধান্ত দিচ্ছে সরকারের যে কয়দিন থেকে কয়দিন লকডাউন থাকবে, কবে ওপেন হবে। তারপর অনেক সময় আপনাদের কাছে এরকম চ্যানেলগুলোতে, আপনাদের মিডিয়াতে কিন্তু কথা বলতে হচ্ছে, কারণ বাংলাদেশের এরকম একটি প্যান্ডামিক, তার মানে কোভিড-19 এর মতো একটি মহামারী বাংলাদেশের আর সারা পৃথিবীতে চলছে। এখন সরকার চালাতে গেলে চলমান কাজের মাঝামাঝি কিন্তু অনেক কাজ থাকে। এই কাজটি যদিও এর মধ্যে, তারপরেও কিন্তু অনেক কাজের চাপে ওনাকে চাইলে কিন্তু সময়টা কিন্তু সেভাবে পাচ্ছি না যে উনি সময়টা দিতে পারবেন, সেই সুযোগটা হচ্ছে না। হয়তো সুযোগ পেলে আমার চেষ্টা আছে, যেহেতু এটার সাথে একটু সম্পৃক্ত হয়েছি কয়েকটা চ্যানেলে যাওয়ার পরে, আমি যেমন আপনি আজকে আমাকে প্রশ্ন করছেন, ঠিক আরো কয়েকটা চ্যানেল আমাকে প্রশ্ন করেছে এবং মন্ত্রী মহোদয়ের সাথে প্রথম কথা বলা হয়ে গেছে। আর এটি হয়েছে স্বাভাবিকভাবে এই মার্জিয়ান মৌন বলেন, সাজিদ বলেন, এদের মহব্বতের কারণেই কিন্তু আমি এটা বলতে গিয়েছি। অনেকে কিন্তু আসতে চাচ্ছেন না, আপনি স্বাভাবিকভাবে দেখেন, আপনি আপনার চ্যানেল যদি আসতে বলেন, অনেকে কিন্তু কথা বলতে হবে, উত্তর দিতে হবে, সেই কথা বলতে উত্তর দিতে যে ভুলটি করে ফেলি। আমরা কিন্তু যোগাযোগ করেছিলাম, আমরা পিএসসির সাথে যোগাযোগ করেছি, আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি, যারা নীতি নির্ধারক তারা কিন্তু এখানে কোন কথাটি বলতে যে কোন কথাটি বলা হয়ে যাবে, আবার কোন কথাটিকে ইস্যু করে বাংলাদেশে আপনারা জানেন যে সামান্য একটা কথার ইস্যুকে কেন্দ্র করে আমার লাইফ শেষ করে দেওয়ারও প্রবণতা হতে পারে। কারণ আমার একটি কথাকে কিন্তু কেন্দ্র করে আমারও তো অনেক শত্রুপক্ষ থাকে, এটা আমি লাইভেই বলছি যে এটা থাকে, তারা কিন্তু এটা ইউজ করবে। এই জায়গাটাতে প্রত্যেকেই একটু বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমাদের মানসিকতার কারণে, আমাদের চিন্তা চেতনার কারণে আমি মনে করি, তার মধ্য দিয়েও কিন্তু আমি এসেছি এই সিনেমাগুলোর জীবনের দিকে তাকিয়ে। আমারও চাহিদাটি হচ্ছে এরকম, আমারও চাওয়াটি হচ্ছে এরকম। সারা পৃথিবীর অনেক দেশেই কিন্তু আছে চাকরির বয়স বাড়িয়ে। আমার কিন্তু মন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন ছিল, আমি শেষের দিকে বলেছি, দেখেন মন্ত্রী মহোদয়, আপনি ইচ্ছা করলে কাজটি এভাবে করতে পারেন, চাকরির ক্ষেত্রে আপনার যতগুলো সংখ্যা আছে, আপনি যদি একটা ডিপার্টমেন্টে 500 দেন, সেখানে আপনার 50 জন বাড়াতে হবে না। আপনি কোন একটা
বিসিএস এ যদি আপনি 2000 সার্কুলার দেন, আপনি 2000 এর জায়গায় কিন্তু বলবে না যে 50 জন বাড়ান, এটা কিন্তু ওরা চাচ্ছে না। ওরা চাচ্ছে 32 বছর বয়স। তার মানে আমরা একবার আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যে আমাদের সুযোগটি, সেই সুযোগটি আমরা চাই। এই কথাটি আমি ওনাকে বলেছি। তা উনি যে সিদ্ধান্তটি দিতে পারবে তা না। তার মানে আমি যেটি চাচ্ছি সেটি হচ্ছে এদেরকে সাথে নিয়ে যদি মন্ত্রী মহোদয়ের সামনাসামনি বসতে পারি, তাহলে এরা এদের কথাগুলো বলতে পারলো, আমিও মাঝখানে থেকে অন্ততপক্ষে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে বয়সের কথাই বলেন আর অন্যান্য মেধামরণের কথাই বলেন, স্বাভাবিকভাবেই 24 বছর বয়সের একজন ছেলের বা মেয়ের মানে ধারণ ক্ষমতা যেটি মুখস্থ করার কথাই যদি বলি, তাহলে তার যে ধারণ ক্ষমতা 30 বছর বয়সের একজন শিক্ষার্থীর কিন্তু সেটি থাকে না। স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, নিজের বয়সের কারণে, বিভিন্ন কারণে। তো সেই জন্য এই বিষয়গুলো নিয়ে সামনাসামনি বসতে পারলে হয়তো আমি প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যেভাবে কথা বলার চেষ্টা করেছি, আমার মনে হয় আমরা সামনাসামনি বলতে পারলে কথা। আর সব থেকে বড় যে জিনিসটি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু আমরা বিভিন্নমুখী অসুবিধার মধ্যে আছি। যেটি যেমন চাকরির ক্ষেত্রে আমাদের বেকারত্ব আছে, স্বাভাবিকভাবে আমাদের দেশে বাংলাদেশের রাজনীতি নিয়েও কিন্তু অনেক রকমের তরাই উতরাই আছে এখানে। তারপরে আবার আমরা এখন প্যান্ডামিক, তার মানে আমরা কোভিড-19 এর যে মহামারীটি দেখছি, এটি এসে আমাদের ঘাড়ে চেপে গেছে। আমার মনে হয় এটি যদি না আসতো তাহলে বোধহয় অতি দ্রুত সময়ে আমরা মুখোমুখি হয়ে সামনাসামনি বসে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো একটি মতামত পেতে পারতাম। আমার মনে হয় সেই জায়গাটি দেখি সামনের দিকে যদি সম্ভব হয়, হয়তো যোগাযোগ করে আমরা সেই কাজটি করার সুযোগ পেতে পারি, চেষ্টা করে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আজকের আলোচ্য বিষয়টি তুলে ধরেছেন। তো অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে যাওয়ার আগে আমি একটু আলোচনাটার জের টানতে চাই, যে এটা যে শুধু একজন সংবাদকর্মী হিসেবে আমার মনে হয়েছে বিভিন্ন সময় আমি যেটি শুনেছি বা দেখেছি যে এটি শুধু 32 বছর করার বিষয় না চাকরির বয়সটি। আমরা যদি একটু সার্বিকভাবে তাকাই যে একটা হযবরল অবস্থা যেন শিক্ষা ক্ষেত্রে। আপনি দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 35 লাখের মতো শিক্ষার্থী। তারপরে আমাদের যে সাবজেক্ট মানে অনুযায়ী কোনো চাকরি হয় না। বুয়েটের একজন শিক্ষার্থী তিনি প্রশাসনে ঢুকে যাচ্ছেন, মেডিকেলের একজন শিক্ষার্থী তিনি আপনার বিসিএস দিয়ে তিনি কাস্টমসে ঢুকে যাচ্ছেন। এই যে একটা বিশৃঙ্খলা, মানে এই সার্বিক সব বিষয়গুলোতে যদি সমন্বয় করা হয়, যে রাষ্ট্রীয় পয়সায় তিনি চিকিৎসা দেওয়ার কথা বলে চিকিৎসক হয়ে মানে চিকিৎসক হলেন, কিন্তু তিনি আবার অ্যাডমিনে ঢুকে যাচ্ছেন। মানে শুরু থেকেই যদি রাষ্ট্র নির্ধারণ করে দেয় যে তুমি যে সাবজেক্টে পড়বে তোমাকে সেই ওরিয়েন্টেড জব করতে হবে। তারপরে ধরুন আমরা কি গ্রাজুয়েশন করার যে একেবারে প্রতিযোগিতায় নেমেছি। এখন যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 70টি, এবং প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় হবে, এবং সরকারের পক্ষ থেকে বলা হয় যে তাদের যেহেতু কোনো প্রতিনিধি এখানে নেই, তাদের যোগ্যতাটা এরকম যে বিসিএস এ যখন 30 বছরের বেশি বার্ডের এরা অংশ নেয়, তাদের পার্সেন্টেজ খুব কম থাকে। মানে মানে টেকার যেটি আপনার সাবেক সংসদ সদস্য মহোদয় বললেন যে তারা বিসিএস এ খুব কম মানে চান্স পায় আর কি। মানে বয়স যত বাড়তে থাকে পরিসংখ্যানটা তত কমতে থাকে, চান্স পাওয়ার পরিসংখ্যানটা। তো আমার তো মনে হয় যে চাকরির এই 32 বছর বয়সটা এটি একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অন্য অন্য অনেক ক্ষেত্রের কিন্তু এটার উপর পড়ছে যে সেই বিষয়গুলোতেও কিন্তু শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। কারণ আমাদের মতো দেশ এরকম চাকরির প্রবাহ যদি ঠিক না থাকে, তাহলে এই বেকারত্বের বোঝা বা এই হাহাকার কতদিন বইতে পারবে? মানে আমরা কি শুধু গ্রাজুয়েশন তৈরি করব, মানে গ্রাজুয়েট তৈরি করব, নাকি তাদের জন্য আসলে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে এগোবো? অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করছেন, আপনি রাষ্ট্রের অনেক বিষয় আশয়গুলোর সঙ্গেই জড়িত আছেন এবং জানেন আপনি বিষয়গুলো। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? এই যে শিক্ষার্থীদের হাতে আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি এবং বিসিএস কে আমরা একটা বিশেষ মানদণ্ড হিসেবে ধরছি, এর বাইরে যেন পৃথিবীতে আর কোনো কিছুই নেই। বেসরকারি সেক্টরে আপনার যথেষ্ট ফ্লারিশ হয়েছে কিন্তু চাকরি, কিন্তু সেখানেও খুব একটা আস্থার জায়গা নেই। মানে আজকে যদি বলে দেওয়া হয় যে আপনি চাকরিতে কাল থেকে আসবেন না, তাহলেই তার চাকরি শেষ। মানে এইসব অনিশ্চয়তার কারণেই কিন্তু সরকারি চাকরিতে আপনার বয়সসীমা বাড়ানোর এই দাবি বলেন বা সরকারি চাকরির দিকে যে ঝোঁক, সেটি সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেখানে
খুব খোলাখুলি যদি বলি, যেখানে উপরি পাওনার একটি অনেক বড় বিষয় আছে, যে দেখা যায় যে সরকারি কর্মকর্তারা যারা জব করছেন তাদের জব যে আপনার তাদের যে আয় বহির্ভূত জীবনযাপন করতে আমরা অনেকেই দেখি, যদিও এটা মানে জেনারেলাইজ করা ঠিক হবে না, কিন্তু আমরা এই বিষয়গুলো দেখছি। অথবা ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি সবই জানেন, আমরা আসলে আপনার কাছ থেকে এই সামগ্রিক বিষয়গুলো একটু জানতে চাচ্ছি যে আসলে আমাদের কি করণীয় রয়েছে এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে। ধন্যবাদ হারুন ভাই আপনাকে। আজকে এই জাগো নিউজ যে আয়োজনটি করেছে আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী একটা আয়োজন, এবং এই আয়োজনের সাথে যুক্ত হয়ে ইতিমধ্যে যারা কথা বলেছেন, আমাদের 3 জন শিক্ষার্থী, আমাদের সাজিদ সেতু কথা বলেছেন, মার্জিয়া মুন কথা বলেছেন, কাজী কামরুন নাহার কথা বলেছেন, আর কথা বলেছেন, আমি অত্যন্ত মানে মন দিয়ে কথাগুলো শুনছিলাম, নবী নেওয়াজ ভাইয়ের কথাগুলো শুনছিলাম, যে উনি একজন জনপ্রতিনিধি ছিলেন এবং রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু এই দেশের তরুণ হ্যাঁ জি আছেন প্রেসিডিয়াম সদস্য, কিন্তু এই তরুণ প্রজন্মের একটা এই মৌলিক যে সংকট একটা তৈরি হয়েছে তাদের জীবনের, সেটার সাথে তিনি যুক্ত হয়ে তাদের এই সংকট উত্তরণের জন্য তিনি যেভাবে কাজ করছেন, আমি একজন শিক্ষক হিসাবে আমি প্রথমেই তাকে খুব ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে 3 জন যে শিক্ষার্থী কথা বললেন, এরা শিক্ষকের কাছে নিজের সন্তান, এবং শিক্ষার্থী যারা তারাও কিন্তু সন্তান সম। সাজিদ সেতু তারা আজকে এই চাকরির বয়সসীমা 32 বছরে উন্নীতকরণের দাবিগুলো খুব সংক্ষেপে তবে খুব যৌক্তিকভাবে উপস্থাপন করেছে, এবং বাকি 2 জনের কথার মধ্যে যে আবেগ ছিল, এটি কিন্তু তাদের এই 3 জন কিন্তু গোটা একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করছেন, একটা গোটা জেনারেশনের প্রতিনিধিত্ব করছেন, এবং এই জেনারেশনের আকুতিটাই জায়গাটা হচ্ছে এখানে। আজকে সরকারি চাকরির প্রতি আপনি দেখেন, পাকিস্তান আমলে কিন্তু সরকারি চাকরির প্রতি খুব মানুষের একটা আকর্ষণ ছিল। স্বাধীন হওয়ার পর কর্পোরেট মানে চাকরি, বিদেশি সংস্থার চাকরি, সরকারি চাকরির প্রতি মানুষের একটু হলেও মানে মানে বলবো যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল স্বাধীনতার পর। কিন্তু এই যে সমাজ বাস্তবতা, সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, এখানে আবার এখন সরকারি চাকরির ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হয়েছে। আপনি বলেন যে সরকারি চাকরির ক্ষেত্রে মানুষের আগ্রহের নানা কারণ আছে, এই করোনাকালে আমরা এটা কিন্তু অনুভব করেছি। বাংলাদেশে এই এখন একজন ব্যবসায়ীর জীবনও কিন্তু অনিশ্চিত, কিন্তু যার জীবন মোটামুটি ভাবে নিশ্চিত সে হলো সরকারি চাকরিজীবী যারা আছেন। আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে যারা চাকরি করছেন, বেসরকারি খাতে যারা চাকরি করছেন, তাদের জীবনটাও কিন্তু একটা দুর্বিষহ, এই গত 1-1.5 বছরের মধ্যে একটা দুর্বিষহ জীবনে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ চাকরিচ্যুত হয়েছেন, কর্মস্থলে বেতন হ্রাস পেয়েছে, নানা রকমের একটা কার্যক্রম হয়েছে। ফলে বেসরকারি খাতে চাকরির ব্যাপারে যে আস্থার জায়গাটা, এটা কিন্তু আমাদের এই প্রজন্মের যে ছেলে মেয়েদের তার কিন্তু অনেকটাই হারিয়েছে। ফলে সরকারি চাকরির প্রতি একটা আকর্ষণ, যে নিশ্চিত একটা জীবন, আমাদের নবী নেওয়াজ ভাই যেটা বলেছেন, আপনিও বলেছেন যে একটা নিশ্চিত জীবন, এর সাথে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক মর্যাদা, যে এই প্রশ্নগুলো এখন আমাদের এই তরুণ প্রজন্মকে সরকারি চাকরির দিকে মারাত্মকভাবে আপনার আকর্ষিত করছে। এবং একটা সময়ে তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ারও যে একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাতে সেইখানেও কিন্তু তাদের আর সুযোগ নেই। যাবে কোথায় তখন তারা? তাদের মূল টার্গেটটাই এখন থাকে, এই টার্গেট পূরণের জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে। এবং আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে আমরা এখন দেখি, আমি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখছি যে আমাদের প্রতি বছর আমরা চাকরির বাজারে গ্রাজুয়েট হিসাবে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 20 লক্ষ মানে চাকরি প্রার্থী মানব সম্পদকে আমরা বাজারে ছাড়ি। সেখান থেকে সরকারি বেসরকারি মিলিয়ে 16 লক্ষ মানুষ তার চাকরির ব্যবস্থা বাংলাদেশে হয়। আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখি 4 লক্ষ যুবক প্রতি বছরই আমাদের এখানে নতুন করে আমাদের বেকার তালিকায় যুক্ত হয়। এবং এই কোভিড মহামারীতে একদিকে হলো সরকারি চাকরির মানে বিজ্ঞাপন হয়নি, আরেকটা হলো বেসরকারি খাতে চাকরির কিন্তু বাজার সংকুচিত হয়েছে, এবং এটা নিকট ভবিষ্যতে এই বাজার সম্প্রসারিত হবে, এইটা কিন্তু প্রত্যাশাও করা যায় না। ফলে আজকে এই যে আমাদের 3 জন প্রতিনিধিরা আসছেন, তারা কিন্তু একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই আসছে। একটা সময়ে যখন এই চাকরির বয়সসীমা বৃদ্ধির কথা বলা হতো, তখন কিন্তু এর বিপরীত দিক থেকে যে যুক্তিটা দেখানো হতো যে এদের যদি বয়সসীমা বৃদ্ধি করা হয়, তবে প্রতি বছর যারা চাকরির জন্য নতুন করে চাকরির বাজারে আসে, তারা এই নতুন প্রজন্ম যেটা হয় তাদের সাথে একটা প্রতিযোগিতা
বৃদ্ধি পায়, প্রতিযোগিতার সংখ্যাটা বৃদ্ধি পায়, তীব্রতা বাড়ে। ফলে এই যারা নতুন করে আসছেন তাদের মধ্যেও একটা হতাশা সৃষ্টি হয়ে যায়। এই যুক্তিটা কিন্তু ছিল, কিন্তু এই সাজিদ প্রথম দিকেই আমাদেরকে বলেছেন এখন যারা ধরেন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট যারা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে অলরেডি তাদের জীবন থেকেও কিন্তু এভারেজ 2 বছর চলে গেছে। সবারই কিন্তু এখন যারা অলরেডি আমাদের গ্রাজুয়েট হয়ে চাকরির জন্য প্রত্যাশী এবং যারা গ্রাজুয়েট হওয়ার জন্য আশঙ্কা মানে অপেক্ষায় আছে, তাদের সবার জীবন থেকে কিন্তু 2 বছর এখন চলে গেছে। ফলে সবার জীবন থেকে যে 2 বছর চলে গেছে, ফলে ওই যে আগের যে যুক্তিটা ছিল সেই যুক্তিটা কিন্তু এখন কিছুটা হলেও এখানে মিনিমাইজ হয়, যে এটা তো আর শুধুমাত্র চাকরি বাজারে যারা আছে তারা না, কিন্তু যারা বাজারে আসবেন তাদের জন্য কিন্তু এখন একই রকমের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি যেটা মনে করি আর কি, 2012 সালে তখন তো এই ধরনের পরিস্থিতি হয়নি। আজকে যিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন, তিনি 2012 সালে যখন স্পিকার হিসেবে মাননীয় স্পিকার ছিলেন, তিনি সংসদে কিন্তু এইরকম একটা বক্তব্য তিনি রেখেছিলেন যে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় চাকরির, আর একটু আগে সাজিদ সূচনাতেই বলেছিল যে বাংলাদেশের মানুষের যে এখন আমাদের যে আয়ুষ্কাল যেটা বৃদ্ধি পেয়েছে, আপনি 15 থেকে মানে 59 বছর বয়সী যারাকে আমরা কর্মক্ষম ধরি, সেটার জনসংখ্যার 68% হচ্ছে এই 68% হলো কর্মক্ষম জনগোষ্ঠী। এবং এই বিশ্বের বিশেষ করে বাংলাদেশে আমরা পাকিস্তান আমলে 25-এ গেলাম, 25 থেকে 27-এ আসলাম, 27 থেকে 30-এ আসলাম। এটা কিন্তু আমাদের এই যে আপনারা অনেকেই বলেছেন যে এটা আমাদের মূল যে মানে বয়স সীমা বা আয়ুষ্কাল যে বৃদ্ধি পাচ্ছে সেটার সাথে সমন্বিত করে রাখা হয়েছিল। তো আমি এখন একজন হিসাবে, শিক্ষক হিসাবে আমি কিন্তু আজকে আপনাদের এই প্ল্যাটফর্মটাই আমি কথা বলতে পেরেছি, যদিও এই অনুষ্ঠানের মাত্র 20-25 মিনিট আগে আমাকে যুক্ত করা হয়েছে আজকের কথা। তো আমি তারপরেও বলবো যে আমি একজন শিক্ষক হিসাবে একটা প্রজন্ম যারা একেবারেই আমি বলবো যে একটা কি বলবো আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে তারা পড়ে গেছে। এই প্রজন্মের একজন আমি আমার পাশ করা ছাত্র যারা ধরেন 18 সালের দিকে পাশ করেছে, যে চাকরিতে মাত্র শুরু করেছে, তারা কিন্তু একটা বিরাট ইয়াদ হয়েছে এবং তাদের যে মনস্তাত্ত্বিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের উপর তাদের যে চাপ পড়েছে, কেউ কেউ ওই যে আমাদের কামরুন নাহার বলেছিলেন যে তার বন্ধুদের মধ্যেও কেউ কেউ এরকম হয়েছে। ক্রমান্বয়ে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকি, আমার ক্যাম্পাসে আমাদের মাঝে মধ্যে কোনো শিক্ষার্থীদের সাথে দেখা হয় এবং তাদের মধ্যে যে হতাশা আমি দেখি, যে তাদের মধ্যে যে মানে কি বলবো যে এটা মানে একজন শিক্ষক হিসাবে একজন মানে ছাত্র আমার, কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমরা তাদেরকে সন্তান সমূহ হিসাবে বিবেচনা করি, তাদের এই হতাশা আমাদেরকে দারুণভাবে স্পর্শ করে। এবং বাংলাদেশে আমরা এই কোভিড সিচুয়েশনকে বিবেচনা করে বিভিন্ন জায়গায় কিন্তু প্রণোদনার কথাই বলেন, ছাড়ের কথা বলেন, যাই কিছু বলি না কেন আমরা কিন্তু সেটা করছি। আমাদের এই যে একটা প্রজন্মের একটা বড় অংশ যদি কোনোভাবে মানসিকভাবে তারা যদি বিকলাঙ্গ হয়ে যায়, তারা যদি তাদের প্রত্যাশিত কাজ করার বা চাকরি করার সুযোগ না পেয়ে যদি তারা মানসিকভাবে বিকলাঙ্গ হয়, এটা আমাদের জাতির উপর যে দীর্ঘস্থায়ী বিরূপ প্রতিক্রিয়া ফেলবে সেটা কিন্তু একবার চিন্তা করলেই আমাদেরকে কেমন মানে ইয়া হয়। আপনি এই সময়ের মধ্যেই দেখেন যে আমরা আপনাদের মিডিয়ার মধ্য দিয়েই জানছি যে মাদকের ব্যবহার বাড়ছে, নানা রকমের ইয়া হচ্ছে। এগুলো কিন্তু তাদের যে সামাজিক হতাশা, মনস্তাত্ত্বিক, পারিবারিক। আমি কালকে রাতের বেলা আমি ক্যাম্পাস থেকে হাঁটার সময় আমি ছেলে মানে শুনি যে আমাদের এই প্রাক্তন ছাত্ররা 2-1 রাতের বেলা ক্যাম্পাসে আসে, তাদের যে বাড়িতে পর্যন্ত যাওয়ার মতো তাদের ইয়া নেই, মুখ নেই, অবস্থা নেই। একটা হলো যে সামর্থ্য নেই যে যাবে খরচ করে আসবে ঢাকা শহরে, আরেকটা হলো যে এই যে দীর্ঘস্থায়ী বেকারত্ব, আমাদের দেশের সামাজিকভাবে ইয়া হলো বিশ্ববিদ্যালয়ে পড়ে এখনো কোনো চাকরি হলো না। এই যে একটা সামাজিক, আমি যেটা বলছিলাম যে সামাজিক ক্ষেত্রে তাদের যে একটা হিউমিলিয়েশনের মুখোমুখি হতে হয়, তারা কিন্তু তাদের মেন্টাল কারেজটা হারিয়ে ফেলে, এই যে মানসিক শক্তিটা তারা হারিয়ে ফেলে। এবং এটা আমাদের প্রজন্মের জন্য এটা খুবই একটা হতাশাজনক। তো ফলে আমি মনে করছি এই যে আমাদের কাজী কামরুন নাহার যেটি শেষ দিকে বললেন যে অন্ততপক্ষে সরকার এই বিষয়টি আমলে নিয়েছে এবং তাদের যে একটা রকমের যদি চিন্তা করেন, তাদেরকে একটা আশ্বাসের মতো যদি দেন, তাহলে কিন্তু এই প্রজন্মের মধ্যে একটা নতুন ভাবে তাদের বেঁচে থাকার একটা স্বপ্ন তৈরি হবে এবং সেইভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করার জন্য চেষ্টা করবে। এবং আমি নবী নেওয়াজ ভাইকে আবারও ধন্যবাদ জানাবো যে তিনি এই আমাদের একটা জেনারেশনের কে মানে এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি তার অবস্থান থেকে এইটা যদি মানে যে কাজটুকু করছেন, আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, যারা রাজনীতির সাথে আমাদের যুক্ত আছেন, যারা আছেন, তাদের এখান থেকে কিন্তু একটা লেসন নেওয়া দরকার
নবী নিয়াজ ভাইয়েরও হয়তো এইরকম সন্তান আছে, তো তাদেরকেও সেইটা বিবেচনা করে তিনি নিয়েছেন। আমাদের সবাই যদি আমরা এইরকম একটা সহানুভূতিশীল মনোভাব নিয়ে এবং তাদের এই যৌক্তিক দাবিটা যদি পুনর্বিবেচনা করে, আমি 2 বছর আগে হইলে আমি কি কথা বলতাম সেটা হয়তো ভিন্ন রকমের কথা বলতাম, যে আমার পরবর্তী প্রজন্মের জন্য কি হবে সেটার জন্য বলতাম। কিন্তু আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতায় 2 বছরের আগের যুক্তি এখন কিন্তু আর আমাদেরকে মানে হচ্ছে না। আর যেহেতু সাজিদ যেটা কথা প্রথমেই কথা বলেছিলেন, যে সরকারের উচিত হবে এই যে আমাদের প্রায় 4 লক্ষ সরকারি চাকরির ক্ষেত্রে যে 4 লক্ষ পদ, সেগুলো দ্রুত পূরণের জন্য যে গ্যাপটা তো হয়েছে, মানে উদ্যোগ নেয়া। 12 লক্ষ সরকারি কর্মচারী আছে, তো সেখানে 4 লক্ষ পদ খালি আছে, তো সেটাও উদ্যোগ নেয়া, এবং কর্পোরেট হাউস যেগুলো সরকারের প্রণোদনা নেই, সরকারের অন্যভাবে সুবিধা নেই, তারাও যেন এই আপৎকালীন সময়ে নিজেদের মুনাফার মনোবৃত্তিটা কিছু কমিয়ে এই দেশের বৃহত্তর স্বার্থে, আমাদের এই প্রজন্মেরটাকে বাঁচানোর স্বার্থে, তারাও যেন সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে তারা এদের জন্য কর্ম যে মানে কি বলে যে সেইটা সংকুচিত না করে তারাও যেন এটা এখানে কন্ট্রিবিউট করে, সেটাও সরকার যেন নজরদারি রাখে। এটাও আমার একটা, আজকে একজন শিক্ষক হিসাবে তাদের, আমার শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এটাও আমার একটা মানে পরামর্শ থাকবে, অনুরোধ থাকবে। জি জি, অনেক অনেক ধন্যবাদ। এই ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমরা আসলে আলোচনার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি একটু সময় পেতে পারি? আমার একটু, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে আসবো। তো আমরা আলোচনা শুনলাম, আমরা এখন যে চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের যে সমন্বয়ক, আপনার কাছে আমি আসছি। আপনি যদি একটু কনক্লুশন টানেন যে আসলে যে আজকের আলোচনার থেকে আসলে কি বেরিয়ে আসলো, এবং আমি একটু তথ্য দেই যে যেটি বলা হয় যে আপনার পরে বা বয়স হয়ে গেলে চাকরিতে ঢুকলে তিনি কিছু দিতে পারেন না। আমাদের দেশে কিন্তু অনেক সহযোগিতা আমি দেখি। আমি যেহেতু একজন সংবাদকর্মী, আমার কাছে অনেক হাস্যাস্পদ মনে হয়, যেমন ধরুন চুক্তিভিত্তিক নিয়োগ। একজন অবসরে যাওয়ার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে আবার, এবং এলপিআর থেকে ফিরিয়ে এনে তাকে আবার চাকরিতে একদম মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি দেওয়া হচ্ছে, রাষ্ট্রদূত করা হচ্ছে, কিংবা আপনার সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে অন্য কোনো জায়গায় বসানো হচ্ছে, পরিচালক করে নিয়োগ করা হচ্ছে। কিন্তু তার সেই ক্ষেত্রে একজন 32 বছর যার বয়স, তার তো জীবনই শুরু হলো না সেইভাবে। আমরা মনে হয় কোনো একটা জায়গায় একটা ইগো কাজ করছে এখানে, একটা জের। আমি বক্তব্য শুনেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি সংসদে, তাকেও এক ধরনের আমলাতান্ত্রিক একটা ঘেরাটোপের মধ্যে তাকে এক ধরনের মানে বোঝানো হয়েছে যে আসলে এর বাইরে গেলে এগুলো হতে পারে। মানে সরকারি চাকরিটা কিছু বিশেষ শ্রেণীর কাছে কুক্ষিগত করে রাখার একটা চেষ্টার জন্য আমরা দেখি। মানে আমিও দেশের একজন নাগরিক, একজন সংবাদকর্মী, আমার পরিবারেও বেকার শিক্ষার্থী রয়েছে, কিংবা চাকরি করছেন তারাও আছেন। আমি তো এই দেশের বাইরে নয়, আমিও সুতরাং উপস্থাপনা করলেও আমি এই আলোচনারই একটি অংশ। তো এইগুলো কিন্তু আসলে সমন্বয় করতে হবে। এবং আমরা শিক্ষার্থী বিশ্ব শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বললেন যে এই যে ব্যাংক ড্রাফট, এটি একটা জুলুম। মানে একজন শিক্ষার্থী যিনি চাকরিতেই ঢুকেনি, তিনি কি করে একাধিক চাকরিতে, আমি দেখেছি আমি পরিবারের সদস্য দেখেছি 10টা অ্যাপ্লিকেশন করছে, তাকে এই 10টা চাকরিতে অ্যাপ্লিকেশন করতে তার যে ব্যয়, সেইটি দেওয়ার টাকাও তো সে তার পাওয়ার কাছে চাইতে পারছে না। তো এই যে অবস্থা, এখান থেকেও তো তাদের নিষ্কৃতি দেওয়া যায়, শুধু বয়সের বিষয় না, সার্বিকভাবে আমরা এই যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য যেটি কল্যাণকর সেটি নতুন করে আবার ভাবতে হবে। কারণ করোনা মহামারীর মতো পরিস্থিতি কিন্তু আমরা এই সময়ে এসে আর দেখিনি, এই আমাদের এই জীবৎকালে তো দেখিনি, 100 বছর আগেও দেখিনি, এবং যতটা গবেষকরা বলছেন যে এটা 2500 বছর আগে বা তারও আগে এটি একবার দেখা দিয়েছিল। তো এই মহামারীকালে আসলে সবকিছুই নতুন করে চিন্তা করতে হবে। আপনি যদি একটু জেট টানেন আলোচনাটি, হারুন ভাই আমি 30 সেকেন্ড, হারুন ভাই 30 সেকেন্ড আমি একটা জিনিস খালি আপনাকে যুক্ত করতে চাই। সেটা হলো আপনি বলছিলেন যে আমাদের এই দেশের যে যারা চিকিৎসক, যারা প্রকৌশলী, তারা আজকে সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএস দিয়ে অ্যাডমিন হতে চাচ্ছে, পুলিশ হতে চাচ্ছে। এইটারও কিন্তু আমাদের এই রাষ্ট্রযন্ত্রের একটা সংকট আমরা বলবো। রাষ্ট্রযন্ত্র আজকে আপনি দেখেন যে একজন ডাক্তার তিনি যখন
আমরা সাধারণভাবে ধরে রাখি যে একজন ডাক্তার বা একজন প্রকৌশলী বুয়েটে যারা পড়ে তারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী অংশ, কিন্তু তিনি যখন বিসিএস হিসাবে তার নিজের স্বপেশায় যান তখন উপজেলা লেভেলে যখন তার পোস্টিংটা হয় তখন উপজেলা লেভেলে ইউএনওর কোন লেভেলে তাকে কাজ করতে হয় এবং একজন প্রকৌশলীর কোন লেভেলে তাকে কাজ করতে হয়, একজন থানার ওসি যিনি নন ক্যাডার তারও যে অবস্থানটা আছে সেখানে কিন্তু একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের নেই। এবং আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে কোভিড সিচুয়েশনে ডাক্তাররা সমস্ত কিছু করছে, কিন্তু নীতি নির্ধারণ করছে যারা, তারা আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে কি কোনো চিকিৎসক আছে? তারা তো সব অ্যাডমিনের লোকেরা। তো ফলে বাংলাদেশে এখন দুটো চাকরি হয়ে গেছে সবচেয়ে লিউক্রেটিভ, একটা হলো আপনার এই পুলিশ আর একটা হলো প্রশাসন। ফলে যে মানে চিকিৎসক হচ্ছেন তিনিও সেখানে যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাড্রেস করা দরকার এখন। জি জি, নিঃসন্দেহে নিঃসন্দেহে। আরেকটা বিষয়, আমি আমার এক বন্ধুকে দেখলাম যে তিনি অ্যাডমিনে ঢুকেছিলেন কিন্তু সেটিতেও তার পোষালো না, তিনি পরে ফরেন ক্যাডারে যোগ দিয়েছেন। মানে এটিও কিন্তু মানে আপনার তার পোস্টে কিন্তু খালি থেকে গেল, মানে তিনি যখন আবার নতুন একটা চাকরিতে মানে অন্য কোনো ক্যাডারে গেলেন, এই সমন্বয়গুলো কিন্তু করতে হবে। জি জি, আপনি যদি বলেন। আপনাদের কথার সাথে তাল মিলালে বিষয়টি বুঝতে আরেকটু স্পষ্ট হবে। সেটা হচ্ছে, যেহেতু আমি 5 বছর মহান সংসদে ছিলাম, আমি পরিবেশ বন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলাম, আমি দেখেছি, আমার কাছে খুব অবাক লেগেছে। কয়েকদিন আগে আমি একটা নিউজ পড়লাম যে এবছর করোনার কারণে বিদেশে সরকারি কর্মকর্তা বা উচ্চপদস্থ কর্মকর্তারা যেতে পারেননি বিধায় প্রায় 25,000 কোটি টাকা সরকারের বেঁচে গেছে। আমার কথা হলো, আমি এই যদিও আজকে আপনার মিডিয়ার মাধ্যমে বলছি, কথাটা আমার মনে ছিল, কিন্তু হয়তো সুযোগ পেনি, মনোনয়ন পাইনি বিধায় এমপি হতে পারেনি, সংসদে যেতে পারেনি, কথাটি বলতে পারেনি। আমারও বলার খুব শখ ছিল কথাটি এরকম যে আমার পরিবেশ বন মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়ে আসলেন, উনি রাবার উৎপাদনের উপরে উনি প্রশিক্ষণ নিয়ে আসলেন। আসার পরে ওনাকে পাঠিয়ে দেওয়া হলো মৎস্য মন্ত্রণালয়। উনি ওখানে মৎস্য মন্ত্রণালয়ের রাবারের কি করছে? এই যে অপচয়টি, এই যে সরকারের অপচয়টি, এই জায়গাটিতে প্রশিক্ষণ নিয়ে আসার পরে উনি দেখছে ওনাকে বদলি করা হলো মৎস্য মন্ত্রণালয়, ওখানে যে উনি কি করবেন, এই জায়গাগুলোতে খুঁটে খুঁটে দেখে সরকারের যে অপচয়, এই জায়গাগুলোতে অবশ্যই কিছু করা উচিত আমি মনে করি। যে ধন্যবাদ। জি জি, খুব 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 সুন্দর একটি প্রসঙ্গের অবতারণ আপনি করেছেন। এটি শুধু পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে আসলে কথা বললে তো মানে এত কথা বলবার আছে যে সময় আসলে শেষ হবে না। আপনি দেখেন যে প্রায় আমার অভিজ্ঞতা আছে যে 4-5 বছর আগের ঘটনা, প্রায় 40 জনের মতো সচিব, উপসচিব এবং অ্যাডিশনাল সেক্রেটারিকে লন্ডনে রেখে, তাদেরকে 2 মাস ধরে রেখে তাদেরকে উন্নত মানের চুলা তৈরি করার প্রশিক্ষণ দিয়ে দেশে আনা হলো, এবং আনার পর যথারীতি এক একজন এক মন্ত্রণালয়ে বদলি হয়ে গেলেন। সেই চুলাটি হচ্ছে আমাদের দেশের মা খালারা যে মাটির চুলাটি বানান, মানে সেটি আর কি। যাই হোক, আজকে যেহেতু সরকারের কোনো প্রতিনিধি নেই, আমরা খালি মাঠে গোল দিচ্ছি, তারা কেউ কথা বলতে পারছেন না, শুধু কথা আসলে একচেটিয়া হয়ে যাচ্ছে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি বলছি, আমার বলাটাও কিন্তু এই যে আমার এই এক্সাম্পলটি এখানে না আনলেও পারতাম, তারপর না বলে পারলাম না, কারণ এটি কিন্তু সরকারের সর্বোচ্চ যে জায়গাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানি, যদি ওনার নলেজে যায় উনি এই ব্যাপারটিকে ধরবেন, আমার জানা আছে ওনার ব্যাপারে। আমরা কিন্তু আসলে রাষ্ট্রের কল্যাণ চাই সব ক্ষেত্রেই। আমরা বাংলাদেশ রাষ্ট্রটি আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাতে আরো এগিয়ে যাক, এবং আমাদের যে আমাদের অর্থনীতি যতটুকু ধারণ করতে পারে আমাদের তো সেটুকুই করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী পৃষ্ঠতা সাধনের ক্ষেত্রে তিনি যেমনটি বলে থাকেন যে তিনি নিজের ফ্যানের সুইচটি তিনি নিজে বন্ধ করেন। তিনি শেভ করার ক্ষেত্রে তিনি রসিকতা বললেন যে ছেলেরা যখন শেভ করে তখন ট্যাপ খুলে রেখে শেভ করে, পানি পড়তেই থাকে আর শেভ করছেন। মানে একজন প্রধানমন্ত্রী যখন এই এত সূক্ষ্ম বিষয়গুলোর দিকে তার নজর থাকে, নিশ্চয়ই আমাদের যে প্রজন্ম যারা এই চাকরি প্রত্যাশী তাদের দিকেও নিশ্চয়ই তার এই নজরটি থাকবে, এটা আমরা বিশ্বাস করি। এবং বিশ্বাস করি বলেই আপনাদেরকে আমরা আজকে ডেকেছি, এবং আপনাদের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন যায়, সেজন্যই আমরা এই জাগরণের পক্ষ থেকে সেই উদ্যোগটি নিয়েছি। তো আমরা সাজিদ সেতু আপনার কাছে শেষ কথা শুনে আজকের আলোচনা শেষ করব। আপনি শুনলেন এবং আপনি সর্বশেষ আপনার বক্তব্য যদি যুক্ত করেন। জি, আমি কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করব। প্রথম হচ্ছে কিছু স্টেরিওটাইপ থিঙ্কিং ভাঙা দরকার, যেটা আমরা
জনপ্রশাসন মন্ত্রণালয় তো মানে কনসার্নড অথরিটি, এখানে প্রাইম মিনিস্টার হায়ার অথরিটি জনপ্রশাসন। তো আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা কর্তা ব্যক্তি আছেন, নাম উল্লেখ করে বলতেছি না, সেখানকার কিছু অফিসিয়াল স্টেটমেন্ট ঘুরে ফিরে এসছে, হ্যাঁ সরি আনঅফিসিয়াল স্টেটমেন্ট। সেটা বলি, প্রথমত সরকারি চাকরি মানেই বিসিএস নয়। পিএসসি চেয়ারম্যান মহোদয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে বিসিএস তো এর ভিতরে হচ্ছে, মানে প্যান্ডেমিকের ভিতরেও বিসিএস হয়েছে। সরকারি চাকরিতে প্রত্যেক বছর যত নিয়োগ হয়, বা আমি যদি এখনকার ভ্যাকান্সিটা ধরি 3,95,800, এখান থেকে মাত্র 2,000 নিয়োগ হবে বিসিএস থেকে। তার মানে 5%, মানে মিনিমাম পার্সেন্টেজও না। তো আমরা যখন মানে এই বিসিএস কে কোট করি যে বিসিএস তো নিয়মিত হচ্ছে, আবার একটা আনঅফিসিয়াল স্টেটমেন্ট এসছে যে আপনার কি বলে অ্যাপিয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করা যায়। অ্যাপিয়ার্ড দিয়ে কিন্তু আলটিমেটলি বিসিএস ছাড়া বাংলাদেশের আর কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করা যায় না। সেকেন্ড পয়েন্ট, আমরা বলতেছি যে ওই যে মানে বিভিন্ন যে 23 বছর বা 24 বছর এরকম সময়ে পাশ করে বের হচ্ছে। আপনি যদি বাংলাদেশের গোটা শিক্ষার্থী মানে পাশ করে যাওয়া শিক্ষার্থীকে কনসিডার করেন, টোটাল পপুলেশনের কত পার্সেন্ট স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথে এরকম জায়গায় পড়ে? মেজরিটি পিপল তো এই কাজী কামরুন নাহাররা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হচ্ছে। আপনার যে মানে বলতেছেন যে স্যার যে তথ্যটা দিলেন যে প্রত্যেক বছর 20 লক্ষ শিক্ষার্থী মানে তারা চাকরির বাজারে মানব সম্পদ হিসেবে যোগদান করে, আমরা কি কখনো এটা ভেবে দেখি যে ঢাকা মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কত পার্সেন্ট? আপনি জেনে থাকবেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টা কলেজ আছে সেখানে সেশন জট এখন এই লেভেলে পৌঁছিয়েছে যে অনেক শিক্ষার্থী তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টশিপ বাদ দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলতেছি, মিনিমাম 26 ইয়ার্স লাগে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করতে। এখন উদাহরণ আপনি ক্রস চেক করতে পারবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি মেজরিটি হয়, যাদের 26 বা 26 বছর বয়স লাগতেছে, তারা যদি সেখান থেকে আরো 2 বছর হারিয়ে ফেলে, তাহলে সারা জীবন পড়াশোনা করে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য তার হাতে এই প্রজন্মের শিক্ষার্থী হিসেবে সময় থাকতেছে 1 বছর। সেকেন্ড পয়েন্ট, আপনি উল্লেখ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এই বিষয়টা উত্থাপন করেছিলেন। যখন মানে একটা সময় 35 বছর করার একটা দাবি ছিল, সেটা এক সময় না হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী দ্ব্যর্থকণ্ঠে সংসদে বলেন যে চাকরিতে আবেদনই যদি একজন 35 বছর পর্যন্ত করে, তাহলে তার যোগদান করতে করতে 36-37 হয়ে যাবে, তাহলে সে আলটিমেটলি মানে একটা নেগেটিভ অ্যাটিটিউড দাঁড়াবে। তো আমি এখানে একটু মানে রাষ্ট্রকে কি সার্ভ করবেন কি? হ্যাঁ জি 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 আমি 32-এর সপক্ষে। 32 মানে কিন্তু গতানুগতিক 32 না, করোনা ক্ষতিগ্রস্ততার প্যান্ডেমিক 32। এইখানে যেটা বলতে চাই যে 32 বছর পর্যন্ত যদি আবেদনের সুযোগ দেওয়া হয়, আমি ধরে নিচ্ছি যে সর্বোচ্চ যদি দীর্ঘসূত্রিতা থাকে তাও তার 34 বছর লাগবে যোগদান করতে। এখন সরকারি যে সকল সুযোগ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড থেকে গ্র্যাচুইটি থেকে শুরু করে যা যা আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে কোনো একজন সরকারি কর্মকর্তাকে তার চাকরি জীবনের সকল সুযোগ সুবিধার স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক পাইতে হলে 25 বছর চাকরি করতে হয়। অবসরের বয়স সীমা তো 2011 সালে 57 থেকে 59 করা হয়েছে। তো 32-এ একজন আবেদন করে যদি 34 বছরও যোগদান করে, সেখানে তো কোনো সাংঘর্ষিকতা নাই। 34 + 25 = 59। আপনাকে প্রথম আলোর রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলি, এখানে ব্যুরোক্রেটিক রেড টেপিজম আছে। প্রথম আলোতে সৌরভ হোসেন স্যারের লেখায় এসেছে যে নাম না প্রকাশ করার স্বার্থে উনি সিনিয়র সচিবের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই করোনাকালীন ক্ষতিগ্রস্ততার ছেলে মেয়েরা, চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম, ওদের প্রবেশের বয়স 2 বছর বাড়ানোর সাথে আরো একটা জিনিস যুক্ত করুক, অবসরের বয়স 2 বছর বাড়ানো, তাহলে আমরা এটাকে নীতিগতভাবে মানে সমর্থন করব। তো আমরা যারা মানে পড়াশোনা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছি, তারা কিন্তু বুঝি সমস্যাটা কোথায়। মানে দুঃখের মানে খারাপ লাগার ব্যাপার হলেও সত্য যে বাংলাদেশের মানে এখন যারা মানে নীতি নির্ধারণী পর্যায়ের মন্ত্রীরা আছেন, ওনারা সামনে থাকেন, বিহাইন্ড দ্য কার্টেন সকল কলকাঠি নাড়েন কিন্তু এই সেক্রেটারিয়েটের মানুষজন। মানে আমি জানি না আমার কথাটা খারাপ ভাবে লাগতেছে কিনা, কিন্তু বাট দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট এন্ড বিটার ট্রুথ। সো বিষয়টা হচ্ছে এই জায়গাগুলোতে যে আটকে থাকতেছে। খুব সিম্পল একটা বিষয় যে আমার যেখানে 4 লক্ষ পোস্ট ফাঁকা রয়েছে, আমার সকল পর্যায়ের শিক্ষার্থীদের জীবন থেকে 2 বছর চলে গিয়েছে, সেখানে 2টা বছর প্রণোদনা হিসেবে দিক, ক্ষতিগ্রস্ততার মানে যে ফর্মে দিক, এটা দিলে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নতি হবে, ক্ষতি হবে না। কারণ আপনার বেকারত্বের হার
চরম আকারে বেড়ে গিয়েছে, সুইসাইড রেট বেড়ে গিয়েছে, এই যে ইস্যুস গুলা। তো আমরা কিন্তু বিগত 3 মাস ধরে, আপনি বিশ্বাস করবেন না স্যার, যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, এমন কোনো জায়গা নাই যেখানটাতে যাই নাই, এমন কোনো জায়গা নাই যেখানটাতে আমরা স্মারকলিপি জমা দিই নাই। এবং জাতীয় সংসদে টক শোতে সরকার দলীয় জাতীয় পার্টির বিভিন্ন সাংসদ কিন্তু এটা উত্থাপন করেছেন। তারপরেও মানে এমন একটা সিচুয়েশন যে এই বিষয়ে মুখে, মানে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়কে অ্যাড্রেস করবো, কারণ দে আর দ্য মেইন অথরিটি রিগার্ডিং দ্য ইস্যু। তারা কিন্তু সামহাউ ওয়ান আফটার ওয়ান এই বিষয়টাকে স্কিপ করে করে চলে যাচ্ছেন। এবং আপনাদের জ্ঞাতে জানিয়ে রাখতে চাই, বিসিএস স্বাস্থ্যতে কিন্তু 32 বছর দেওয়া হয়, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস সেখানেও 32 বছর দেওয়া হয়। তো আমরা তো গতানুগতিক কোনো দাবি করতেছি না। আর আরেকটা জিনিস, যে জিনিসটা বলতে চাই, যে আমাদের আরো 4-5 জন নবী নেওয়াজ দরকার। এটা উনি উপস্থিত আছেন বলে আমি বলতেছি না, মানে বিষয়টা হচ্ছে এই যে এতদিন ধরে আমরা এই বিষয়টা নিয়ে ডিল করতেছি, আমরা এক প্রকার অনাথের মতো ঘুরতেছি। যেই মন্ত্রণালয়ে যাই, বলে তোমাদের এটা দেখা হবে, রেখে যাও পেপারস, প্যান্ডেমিকের দোহাই দিয়ে দেখা করতে দেওয়া হয় না। একমাত্র সর্বপ্রথম নবী নেওয়াজ স্যার একজন মানুষ, মানে আল্লাহর অশেষ রহমত, যে তিনি ফিল করেছেন যে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, বা কোনো মানে সমন্বয় করা বা ন্যূনতম চেষ্টা করা, এটা করা দরকার। বাট জনপ্রশাসন প্রতিমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট টু হিম, মানে মানে উনি আমাদেরকে কিন্তু এই ইস্যুটা, মানে উনি অনেক ব্যস্ত মানুষ নিঃসন্দেহে, বাট আমরাও তো রাষ্ট্রের জনগণ, আমরাও তো রাষ্ট্রের ট্যাক্স পেয়ার। মানে আমি বলতে চাচ্ছি, আমরা তো এক্সট্রাঅর্ডিনারি কিছু দাবি করতেছি না, আমরা বলছি রাষ্ট্র যে 30 বছর সুযোগ দিবে, আমার 24-এ কারোর চাকরি হয়ে যায়, কার স্মৃতিশক্তি কমে যায়, দিস ইজ নট আ কনসিডারেবল ফ্যাক্ট। আমার কথা হচ্ছে যে আমার যে সুযোগটা পাওয়ার কথা ছিল 30 বছর পর্যন্ত, মানে মেটাফোর বলেন বা বিভিন্ন স্কুল অফ থটস কিন্তু দেওয়া যাবে, যে এই বয়সে এটা হয়, ওই বয়সে লজিকও যেমন আছে, এন্টি লজিকও আছে। আমি যেটা বলতে চাই, যে সবার 30 বছর পর্যন্ত সুযোগ পাওয়ার কথা ছিল, সেখানে দেশের একটা বৃহৎ অংশের ছেলে মেয়েরা তারা সেই সুযোগটা পায়নি, তাদের 2 বছর প্যান্ডেমিক কেড়ে নিয়েছে। রাষ্ট্রের কাছে এই দাবিটা আমরা জানাচ্ছি, দয়া করে আমাদের এই 2টা বছর, আমি কিন্তু চাকরি পাওয়ার দাবি জানাচ্ছি না, আমরা চাকরি পাওয়ার দাবি জানাচ্ছি না, বলতেছি যে এই 2টা বছর আমাদেরকে ফিরিয়ে দিন, দেওয়ার পরে যার যার যোগ্যতা থাকবে সে মানে সুযোগ পাবে, যার যোগ্যতা নাই সে পাবে না। দ্যাটস অল ফ্রম মাই এন্ড। জি জি, অনেক ধন্যবাদ সাদির সেতু, শিক্ষার্থী চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের সমন্বয়ক। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সরকারি বা যে কোনো চাকরিতে বয়সসীমা 32 করার এই বিষয়টি নিয়ে। আসলে আলোচনার অনেক বিষয় ছিল, কিন্তু সময়ের তারার কারণে সেটি সম্ভব হলো না। যতটুকু ভাই আমি একটু বলতে চাই, সিদ্দিকুর রহমান খান স্যার ছিলেন এবং আমাদের সঙ্গে নবীনাথ স্যার ছিলেন। উনারা যেভাবে আমাদের নবীনাথ স্যার আগে থেকে আমাদের সঙ্গে ছিলেন, উনি, এবং আমাদেরকে যেভাবে উনি সাপোর্ট দিয়েছেন, আমরা এরকমই চাচ্ছি যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নীতি নির্ধারক যারা আছেন, ওনারা যেন আমাদের এই ব্যাপারটাকে মানে আমাদের জায়গা থেকে বিবেচনা করেন। আমরা এখন যে পজিশনে আছি, যে আমরা আমাদের অসহায়তার কথা বিবেচনা করে তারা যেন আমাদের কথা চিন্তা করে এবং আমাদের চাকরির বয়স যেন 32 করে দেওয়া হয়। আমরা সরকারের কাছে চাকরি চাচ্ছি না, আমরা বারবার করে চাচ্ছি, এটা আমাদের যৌক্তিক। আমরা যে যাদের কাছে গিয়েছি প্রত্যেকেই বলেছে যৌক্তিক, কিন্তু এখন পর্যন্ত কেউ সেটাকে কার্যকরী ভাবে কোনো স্টেপ নেয়নি। তো এটাই আমাদের আফসোস, যে আমরা কতদিন, আমরা তো 4 মাস যাবত এটা পিছনে ঘুরছি, এতদিন আমাদের টেবিলে বসে পড়ার কথা, ঠিক না? তো এর পিছনে যে আমাদের সময়টা যাচ্ছে, এটাও আমাদের এক প্রকার কিন্তু আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। তো আমরা এই জন্য চাচ্ছি ওনারা যেন আমাদের মানে আমাদের জায়গাটাকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এটাই আমার আবেদন। আপনাদের মাধ্যমে আপনারা সেটা পৌঁছে দেবেন। ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ মার্জিয়া বোন। লাস্ট একটা লাইন, there is a big difference between sympathy and empathy. মানে there is a big difference between sympathy and empathy. সো এই রাষ্ট্রের কাছে, এই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আসলে এমপ্যাথি ডিমান্ড করতেছি। থ্যাংক ইউ। আমি একটু শেষ করে দিই, যেটা আমাদের স্যার বললেন, যে আসলে তরুণ উদ্যোক্তা বাংলাদেশে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো জায়গায়
সুযোগ দিয়েছে তরুণ উদ্যোক্তাদের। আসলে তো আমরা বুঝতে পারছি কিন্তু যে সরকারি চাকরির আজকে চাহিদাটা কোথায়। আমি নিজে আমার একটা প্রাইভেট কলেজ আছে, টিচার্স ট্রেনিং কলেজ, আমি এখানে বসে আছি, আমার এই কলেজের বাড়ি ভাড়া দিয়ে চালাতে হয়। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারি বেতনটা যদি পায় তাহলে তার সংসার চলে, তার সবকিছু চলে যাচ্ছে। কিন্তু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই 1.5 বছর 2 বছরের মাথায় কি অবস্থাটা হবে এটা নিয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা চরম আকারে আছে। পাশাপাশি আমাদের যারা ছেলে মেয়ে আছে ঘরে বসে আছে, কখনো আমরা 6 মাস 1 বছর দেখিনি যে কোনো প্রতিষ্ঠান বন্ধ ছিল, গল্প শুনি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে সারা পৃথিবীতে আছে এটি, কিন্তু বাংলাদেশের এই ছেলে মেয়েদের কথা, আমাদের সন্তানদের কথা যদি আমরা চিন্তা করি, এরা ঘরে বসে আছে এই 1.5 বছর 2 বছর, এদের যে অবস্থাটা কি হতে পারে, এদের মানসিক অবস্থা কি হতে পারে, ভবিষ্যতে এদের কি হতে পারে। এই 2 বছরে কিন্তু টোটাল এডুকেশনটা আসলে যে আমরা প্র্যাকটিক্যালি যে কোনো জিনিস সরাসরি বসলে সরাসরি বললে যেটা আসে, এই অনলাইনের যুগে বিশেষ করে সেই অনলাইনের সেই জায়গাটা কিন্তু আমাদের তৈরি হয়নি, সেই পরিবেশটি তৈরি হয়নি। আমরা যদিও শহর ভিত্তিক অনেকটা আমরা নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই যে অনলাইন ক্লাস নিচ্ছি, কিন্তু আমি যখন ভাবি অবাক হই যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কিন্তু গ্রাম এলাকা, সেসব এলাকার ছেলেমেয়েরা কি অবস্থায় আছে। আমার কলেজের 169 জন প্রশিক্ষণার্থী যখন অনলাইনে ক্লাস হয় তখন মাত্র 50, 60, 70 জন অ্যাটেন্ড করে, বাকিরা অ্যাটেন্ড করতে পারে না বিভিন্ন কারণে। এটা তো প্রতিদিন আমরা শুনছি। তো সেজন্য বাংলাদেশের অবস্থার সামনে অত্যন্ত নাজুক একটি অবস্থা আছে, সরকারের মাথার উপরে একটা চাপ আছে, টেনশন আছে, আমি জানি। তারপর আমি যেটি বলবো, এদের বিষয়টি কিন্তু ন্যায্য একটি দাবি। আমি যদিও একটি মানবিক কারণে এদের সাথে সম্পৃক্ত হয়েছিলাম আপনার একটা চ্যানেলে টকশোতে এসে, তারপরে আরো 2টিতে এসেছি, আজকেও কথা বলতে পারলাম। আর মাঝখানে বিশেষ করে এই সাজিদের সাথে অনেকবার কথা বলে আমি তথ্যপত্রগুলো পাঠিয়েছে টাইম টু টাইম, আমি স্টাডি করেছি। আমি আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে যখন এদের ইন্টারনাল বিষয়গুলো জেনেছি। তো সেজন্যই বলবো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মনে করি যে সুযোগটি অন্তত দিক সরকার। এখান থেকে যাদের বয়স শেষ হয়ে যাবে, 30 বছরের সময় শেষ হয়, 32-এর মধ্যে, এই 30-32-এর 2 বছরের মধ্যে কোন কোন শিক্ষার্থী আছে যাদের মেধা মনন এমনও জায়গায় আছে, এমন যোগ্যতা সম্পন্ন আছে কেউ, তারা এই বাংলাদেশের জন্য কাজে লাগতে পারে। যেটি আপনাকে আমি একটু বলি, আপনি হারুন ভাই বলে ফেলেছেন চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একদিন বলে ফেলেছেন যে এটি কেন প্রয়োজন হয়েছে। ওনার সামনে থেকে আমি শুনেছি যে উনি বলেছেন যে অভিজ্ঞতার একটি ভান্ডার একটা মানুষের মধ্যে যখন থাকে, সে যদি প্রচুর এনার্জেটিক হয়, এনার্জি যদি তার থাকে, তাহলে তাকে সেই জায়গাতে কাজে লাগানো যায়, এটা দেশের কাজে লাগবে, দেশের সম্পদের রূপ নিতে পারে। আবার হ্যাঁ, আপনার কথাই বলি যে অনেকের কিন্তু সেই বয়স চলে গেলে সেটা থাকে না, তারপরে তাদেরকে যখন দেওয়া হয়, এটি কিন্তু আপনার প্রশ্নের সাথে হয়তো মিলে যেতে পারে। আমি যেটি বলবো, সর্বসাকুল্যে আজকের এই অনুষ্ঠানটি হয়েছে, আমাদের অবশ্যই সিদ্দিকুর রহমান স্যার বলেছেন যে আমরা এই আলোচনার মধ্য দিয়ে, আমরা এই কথাগুলো বলার মধ্য দিয়ে, এই কথাগুলো যদি কোনো কারণে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যায়, হ্যাঁ আমাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন করে, আমি অনেক টকশোতে গেলে দেখি বিরোধী দলের অনেক নেতা বলে সব কাজ কেন মাননীয় প্রধানমন্ত্রী করবেন। আসলেই তো আমরা এই বাংলাদেশের মাটিতে আমরা অনেক সরকার দেখেছি, 50 বছর পার হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখেছি উনি ভাবেন সূক্ষ্মভাবে, ছোটভাবে একটা জিনিসকে যত গুরুত্ব দেন, এই গুরুত্বটা কিন্তু বাংলাদেশে এখনো কেউ দিয়েছে অতীতে আমাদের জানা নাই। তো ওনার নলেজে গেলে কিন্তু মানবিক বিষয়টি উনি চিন্তা করেন, আমরা অনেক কাজে দেখেছি। আর আমি কাছে থেকে ওনাকে দেখেছি, উনি ভাবেন, যেটি রোহিঙ্গার কথা কি আসছে, রোহিঙ্গাদের ব্যাপারটি যেদিন উনি বক্তব্যে বলেন, অনেক সংসদ সদস্য বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে এদেরকে যদি জায়গা দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আমরা অনেক রকমের বিপদে পড়তে পারি। আন্তর্জাতিক অনেক উদাহরণ দেওয়া হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আমি চেহারার দিকে তাকিয়ে দেখেছি, উনি কিন্তু খুব মানবিক বিষয়টি যেভাবে ফুটিয়ে তুললেন, কারোর কথা বলার ছিল না পরবর্তী পর্যায়ে। আর সেজন্যই বলবো যে উনি যেহেতু আছেন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে, উনি অন্ততপক্ষে এই উদাহরণটি সৃষ্টি করে যেতে পারেন যে 32 বছর আমাদের এই কোমলমতি ছেলে মেয়েদের জন্য, এরা লেখাপড়া শেষ করে যাতে এরা যদি জীবনে প্রশ্ন না রেখে যায় যে আমাদের 2 বছর বাড়ালেন না। এই জায়গাটিতে আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে এটা একটি সুযোগ নেন, যেহেতু আপনি মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী হিসেবে আছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়ে আপনি এই কাজটি করে ফেলতে পারেন, এটার একটা এক্সাম্পল আপনি ইতিহাস হয়ে থাকতে পারেন। আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, তবে সর্বসাকুল্যে আমার যে বিষয়টি আছে সেটি আমি সাজিদকে বলেছি যে আমার মনে হয় সরাসরি যদি ওনার সাথে দেখা করা যায়, পরিবেশ তৈরি হয়,
দেখা করে অন্ততপক্ষে এই পরিবেশটিকে আমরা ভালো একটি জায়গায় রূপ দিতে পারি, যাতে তার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব আমার পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, সবার জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। সিদ্দিকুর রহমান স্যারকে একটু যুক্ত করবেন, আমরা আসলে শেষ করে দিতে চাচ্ছি, কারণ আমার যুক্তিটা ওইটা হলো, আমার একজন শিক্ষক হিসাবে আমার একটা প্রত্যাশা যে এটি দেশের বৃহত্তর, মানে নবী নেওয়াজ ভাইও বললেন এবং অন্যরাও বললেন যে দেশের বৃহত্তর স্বার্থে একটা ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিশ্চিত ধ্বংস, একটা বর্তমান প্রজন্মকে একটা নিশ্চিত সংকটের হাত থেকে বাঁচানোর জন্য এই জিনিসটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন। এবং এই যে আমি যেটা বলেছিলাম, আমার সাজিদও বলেছিল যে অন্তত পক্ষে দরকার হলো এই আমাদের নবী নেওয়াজ ভাইয়ের মতো কিছু সহৃদয় ব্যক্তি যারা এই সরকারের সাথেও তাদের সংশ্লিষ্টতা আছেন, তারা যদি উদ্যোগ নেন, আমার ধারণা এই আমাদের এই একটা প্রজন্মের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। জি, নিশ্চয়ই আমরা আশা করবো যে এই করোনা মহামারী কালে আমরা অনেক যুগান্তকারী সিদ্ধান্ত দেখেছি। আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদেরকে অটো পাস দেওয়া হয়েছে, যেটি একটি নজিরবিহীন ঘটনা। প্রায় 20-22 লাখ শিক্ষার্থী এতে উপকৃত হয়েছে। তো আমরা আশা করব এরকম বড় কোনো সিদ্ধান্ত নিশ্চয়ই এই চাকরির প্রত্যাশীদের যে বয়স 32 করার ক্ষেত্রেও আসতে পারে, এই প্রত্যাশা রেখে আমরা আজকে শেষ করছি। আলাদা করে আর কাউকে ধন্যবাদ দিচ্ছি না, সবাইকে ধন্যবাদ তাদের এই ব্যস্ততম সময় আমাদেরকে দিয়েছেন। সেজন্য নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সে প্রত্যাশায় থাকলাম। জাগো নিউজ যেন এই বিষয়টা আমাদের পাশে থাকে এবং আবারও ফলো আপ। জি জি, নিঃসন্দেহে জাগো নিউজ সবসময় জনমানুষের কথা তুলে ধরে এবং জাগো নিউজ মানুষের পাশেই আছে। আপনারাও জাগো নিউজের সঙ্গেই থাকুন, সেটি আমাদের প্রত্যাশা। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।